টাইপ ভিত্তিক জৈব রসায়নে তোমাদের স্বাগতম। তো আমরা এখানে তোমার হচ্ছে জৈব রসায়নটার টোটাল 100টা এমসিকিউ সলভ করব। তো এই 100 এমসিকিউ তুমি যদি সলভ করতে পারো তাহলে তোমার হচ্ছে সামনে যে বোর্ড পরীক্ষা 2 তারিখে শুরু হতে যাচ্ছে, বোর্ড পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশন প্রশ্ন ইনশাআল্লাহ তোমাদের কভার হয়ে যাবে। সো তোমরা এই যখন আমি আসলে টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো সলভ করাবো, তো তোমার দায়িত্ব হচ্ছে তুমি খাতার কলম নিয়ে বসবা, প্রত্যেকটা টাইপ তুমি একটু কাইন্ডলি নোট ডাউন করবা, যা কিছু লিখছি প্লাস আমি তোমার মুখে যা কিছু তোমাকে বুঝাই সবকিছু তুমি হচ্ছে টাইপ ভিত্তিক নোট ডাউন করবা। তো ইনশাল্লাহ এর মাধ্যমে তুমি ইনশাল্লাহ জৈব যৌগের শুধুমাত্র যে এমসিকিউ ব্যাপারটা সলভ হয়ে যাবে ব্যাপারটা তা না, তোমার সিকিউ ইনশাল্লাহ তোমার হচ্ছে অনেকখানি কভার হয়ে যাবে। আচ্ছা চলো আমরা কথা না বেরিয়ে শুরু করি। তো দেখো আমি এখানে লিখছি যে টাইপ 1। তো টাইপ 1 হচ্ছে তোমার সংজ্ঞা ভিত্তিক। তো ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে জৈব রসায়ন কাকে বলে, তুমি উত্তর দিবা রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি জৈব রসায়ন। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে জৈব যৌগ কাকে বলে, তাহলে তুমি কি উত্তর দিবা? ক নম্বর প্রশ্ন তোমার আসতে পারে। তাহলে দেখো যে জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যারা জাতক। তো অনেক সময় তো হচ্ছে হাইড্রোকার্বন কি জিনিস, তাহলে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা যে সকল যৌগ তৈরি তাদেরকে বলা হয় তোমার হচ্ছে হাইড্রোকার্বন। ঠিক আছে। আচ্ছা হাইড্রোকার্বন জাতক কি জিনিস? হাইড্রোকার্বনে হাইড্রোজেন অন্য কোনো প্রতিস্থাপক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ তৈরি করে। যেমন আমি উদাহরণস্বরূপ তোমাকে বলতে পারি, একটু খেয়াল করি এখানে, যে ধরো সাপোজ CH4 আছে, এখানে তোমার হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন তোমার যদি অন্য কিছু দ্বারা প্রতিস্থাপন ঘটে, ধরো সাপোজ এখানে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো, এই বিক্রিয়া তোমার পড়ছো, তাহলে এখান থেকে উৎপন্ন হবে তোমার CCl4, এটাকে বলে তোমার হচ্ছে পাইরিন অথবা কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে বলো তো এখানে কোনো হাইড্রোজেন আছে? নাই। তাহলে হাইড্রোজেন কি দ্বারা প্রতিস্থাপিত হলো? উত্তর হচ্ছে ক্লোরিন দ্বারা। তাহলে এটাকে বলবো আমরা তোমার হচ্ছে হাইড্রোকার্বন জাতক। যদি কেউ প্রশ্ন করে যে CCl4 তোমার জৈব যৌগ কিনা, উত্তর হচ্ছে তোমার CCl4 অবশ্যই জৈব যৌগ, হাইড্রোজেন বিন জৈব যৌগ। আচ্ছা ফাইন। তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে তোমার প্রথম কোশ্চেন নম্বর 1-এ বলছে যে নিচের কোনটা জৈব যৌগ নয়। তাহলে জৈব যৌগ কারা? যারা হাইড্রোকার্বন প্লাস হাইড্রোকার্বনের জাতক, তাদেরকে আমরা কি বলতে পারি? জৈব যৌগ বলতে পারি। একটু খেয়াল করে দেখো ক নম্বর অপশন। তাহলে CH3Cl। তো আমরা জানি তোমার হচ্ছে CH3Cl, এখান থেকে আমি তোমার হচ্ছে মিথেন গণনা করি CH4, মানে এটা একটা হাইড্রোকার্বন। তো এখান থেকে তোমার একটা ক্লোরিন দ্বারা তোমার কি করছে, হাইড্রোজেন প্রতিস্থাপিত হওয়ার পরে এখানে তোমার তৈরি হয়েছে CH3Cl। তার মানে আমি এই মিথাইল ক্লোরাইডটাকে বলতে পারি হাইড্রোকার্বনের জাতক। সিমিলার ভাবে এখানে তোমার হাইড্রোজেন ছিল, OH দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এটা একটা হাইড্রোকার্বনের জাতক। আবার এটা খেয়াল করো H2NCO, এটাকে বলে তোমার হচ্ছে ইউরিয়া, মানুষের মূত্রে পাওয়া যায়, তাহলে এটাও তোমার একটা জৈব যৌগ। তাহলে একটু খেয়াল করে দেখো চতুর্থ অপশন জিঙ্ক কার্বনেট। হ্যাঁ আমরা ভালো করে জানি যে জিঙ্ক কার্বনেটটা তোমার হচ্ছে একটা অজৈব যৌগ। তো এখান থেকে আমার তোমার সঠিক আনসার তোমার হচ্ছে ঘ। তো এটার বাইরেও তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে নিচের কোনটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। খেয়াল করে দেখো যে রাজশাহী বোর্ড 2019 সালে এই প্রশ্নটা তোমাকে দিছিল, যে কি বলছে যে নিচের কোনটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, তার মানে কি যেখানে তোমার হাইড্রোজেন নাই। তাহলে হাইড্রোজেন নাই কোথায়? খেয়াল করে দেখো তো। দেখো COCl2 এই জিনিসটাও তোমার মিথেন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অক্সিজেন এবং ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত যৌগটা তৈরি করছে। তার মানে এটাকে আমি বলবো হাইড্রোকার্বনের জাতক। তাহলে এটার নাম কি? ফসজিন গ্যাস। তোমাকে এমসিকিউ এভাবে দিতে পারে যে নিচের কোনটা ফসজিন গ্যাসের সংকেত, তার মানে তোমাকে সংকেতটা মাথায় রাখতে হবে। আচ্ছা তারপরে দেখো পরে বলা হয়েছে ক্লোরোপিক্রিন। তাহলে দেখো CCl3 অ্যানোড হলো ক্লোরোপিক্রিন, তোমাদের বোর্ড পরীক্ষা আসছিল। নিচের কোনটা কার্বনা গ্যাস, মানে ক্লোরোপিক্রিনের আরেকটা নাম হচ্ছে তোমার কার্বনা গ্যাস, সংকেত কি? CCl3NO2। ওকে ফাইন। তারপরে খেয়াল করো পাইরিন CCl4, লাস্ট হচ্ছে CFC। এই যে তোমার 4টে উদাহরণ আমি লিখছি, এই 4টের ভিতর কারোরই কোনো কি হাইড্রোজেন নাই, কিন্তু তারপরে আমি কি বলবো? হাইড্রোকার্বনের জাতক। তো হাইড্রোকার্বনের জাতক হওয়ার কারণে তুমি এদেরকে কি বলতে পারবা? জৈব যৌগ বলতে পারবে। ঠিক আছে। আচ্ছা একটু লাস্টে দেখো যে CFC। তো আমরা CFC ফুল ফর্ম বলতে পারি ক্লোরোফ্লোরোকার্বন। এটা তুমি হচ্ছে পরিবেশ রসায়নের মানে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে তুমি এই CFC স্টাডি করছো। তারপরে তোমার রিমাইন্ড করার জন্য আমি একটা জিনিস এখানে লিখে রাখছি, খেয়াল করো যে যদি তোমাকে বলে যে CFC11 দেওয়া আছে, তোমাকে বলে তো সংকেতটা কি হবে। আচ্ছা তো তুমি সংকেত কিভাবে বের করবা? CFC11 এখানে যে ডিজিটটা দেওয়া থাকবে তার সাথে তুমি 90 যোগ করবে। তাহলে 90 যোগ করলে কত আসে? 1, 9 আর 1 10, তাহলে কত হলো? 101। তারপর প্রথমে তোমার কার্বন, পরেরটা তোমার হাইড্রোজেন, তারপর তোমার কি ফ্লোরিনের সংখ্যা। তাহলে আমি যে সংকেতটা লিখতে চাই, কার্বন কয়টা আছে বলো? একটা। হাইড্রোজেন আছে? নাই, তার মানে কি জিরো। ওই তো বলছিলাম হাইড্রোজেন বিহীন, তার মানে হাইড্রোজেন থাকতে পারবে না, তাহলে হাইড্রোজেন শূন্য। তাহলে ফ্লোরিন কয়টা আছে? একটা। তো তুমি ধরো কার্বনের যোজন হচ্ছে তোমার 4, তাহলে ফ্লোরিন দ্বারা একটা হাত ফিল আপ হইল, তাহলে বাকি আছে কয়টা? 3টা হাত ফিল আপ আছে, বাকি আছে। তাহলে ওই 3টা হাত ঘাটতি ফিল আপ করবে CFCর ভিতরে ক্লোরিন দ্বারা। কি দ্বারা? ক্লোরিন দ্বারা। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? CFCl3। এখন তোমাকে প্রশ্ন উল্টা করতে পারে, কেমন? যে এটা যেটা দেওয়া আছে এখান থেকে তোমাকে বলে এই কোডটা লিখো।
তাহলে তখন তুমি কি করবা, দেখো সিএফসি হোয়াট, এখানে তুমি সংখ্যাটা কত বসাবা। তো এটা খুব ইজি, তুমি উল্টা কাজ করবা। কিভাবে? তো তোমাকে যে সংখ্যাটা দেওয়া আছে তুমি এখানে কাউন্ট করবা যে কার্বন কয়টা আছে, সংখ্যাটা লিখবা। কার্বন কয়টা আছে বলো, একটা, তাহলে এক লিখলাম। হাইড্রোজেন কি আছে? নাই, তাহলে জিরো। তারপর বলো ফ্লুরিন কি আছে? হ্যাঁ আছে। কয়টা আছে? একটা আছে। এই যে ফ্লুরিন তোমার হচ্ছে 1। তাহলে কি করতে হবে? 101। এখন তুমি কি করবা, আগে যেটা তুমি 90 যোগ করছো এখন তুমি সেটা মাইনাস করে দিবে। তাহলে এখন তুমি যদি 90 মাইনাস করো তাহলে ব্যাপারটা খেয়াল করো তো কত আসতে আছে, 1 10 থেকে 9 দিলে 1, তাহলে 11 আসতে আছে। তাহলে এখন তাহলে বলো তো সিএফসির কোড এখানে কত পাইলাম? তাহলে সিএফসির কোড তুমি এখানে পাইছো হচ্ছে 11। তারপরে দেখো তো মিলে গেছে কিনা, অবশ্যই মিলে গেছে। তো আমি তোমার হচ্ছে আমি আরেকটা তোমাকে বলে দিচ্ছি, খেয়াল করো যদি এটা না বুঝে থাকো। তো এখানে যে কোডটা দেওয়া থাকবে, আমি আরেকবার বলতেছি, যে কোডটা দেওয়া থাকবে তার সাথে 90 যোগ করবা, করলা যুক্ত করতে পারো। তাহলে 2 চলে আসলো, 9 এর কত হলো 10। তাহলে প্রথমটা কার্বন সংখ্যা, পরেরটা হাইড্রোজেন সংখ্যা, তারপর একটা ফ্লুরিনের সংখ্যা। তাহলে বলো কার্বন কয়টা আছে? একটা। তাহলে যে কার্বন একটা লিখলাম। ফ্লুরিন কয়টা আছে বলো? দুইটা। তাহলে কার্বনের হাত কয়টা? 4। তাহলে এখন বলো দুইটা ফিল আপ হয়েছে, আর বাকি আছে কত? তাহলে দেখো খেয়াল করো এখানে তোমার দুইটা ফিল আপ হচ্ছে, কার্বনের টোটাল হাত হচ্ছে তোমার 4টা। তাহলে ফ্লুরিন দ্বারা দুইটা ফিল আপ, ঘাটতি আছে কত? 2। তাহলে কি দ্বারা ফিল আপ হবে? ক্লোরিন দ্বারা ফিল আপ হবে। তাহলে এই জন্য সংকেত দাঁড়াইছে CF2Cl2। এখন তোমাকে আবার আগের মতো উল্টা প্রশ্ন করতে পারে যে এখান থেকে তুমি কুটটা লিখো। তাহলে কুটটা কেমনে লিখবা? তাহলে কুটটা লেখার নিয়ম আমি বলছি যে তুমি সংকেতের দিকে তাকাবা, তাকাও। বলো কার্বন কয়টা আছে? একটা, এই যে। হাইড্রোজেন কি আছে? নাই। বলো ক্লোরিন কয়টা আছে? সরি, ফ্লুরিন কয়টা আছে? দুইটা। তাহলে 102। তারপর কি করবা? এখানে 90 থেকে মাইনাস করবা। তাহলে এখানে 2, 10 দিলে 1, এই হচ্ছে 12। তাহলে একটু ভাই কষ্ট করে বলো এখানে কোডটা কত দাঁড়াবে। তাহলে এখানে তোমার হচ্ছে কোড দাঁড়াচ্ছে CFC 12। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এখন তোমার ডু ইউ সেলফ, তোমার জন্য দুইটা হোমওয়ার্ক রইলো, CFC 113, CFC 114। তুমি এই দুইটা করার মাধ্যমে আমাদের কমেন্ট সেকশনে জানাবা তোমরা সঠিক না ভুল, আমরা তোমাদের আনসার দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এখন আসো 1 নম্বর এমসিকিউ কি বলছে যে নিচের কোনটা জৈব যৌগ নয়। তাহলে আমি আনসার পেয়ে গেছি জিঙ্ক কার্বনেট। তাহলে তোমাকে প্রশ্ন এটাও করতে পারতো নিচের কোনটা হাইড্রোজেন বিন জৈব যৌগ। একটু কাইন্ডলি এইটুকু সুন্দর করে নোট ডাউন করার পরে একটু কষ্ট করে এই সংকেতগুলো মুখস্থ রাখবে। তাহলে আশা করছি তুমি 1 নম্বর এমসিকিউটা পারবে। চলো এখন 2 নম্বরে চলে যাই। তো 2 নম্বর বলছে জৈব যৌগ সম্পর্কে কোনটা সঠিক নয়। খুবই চমৎকার একটা প্রশ্ন, খেয়াল করো। ক্যাটিনেশন অবশ্যই জৈব যৌগের একটা বৈশিষ্ট্য। এখানে কি হয়? দীর্ঘ শিকড় বিশিষ্ট কাঠামো তৈরি হয়। আচ্ছা, তারপর খেয়াল করো পরে বলছে চতুর্যোজতা। কি বলছে তোমার? চতুর্যোজতা। তারপর হচ্ছে তোমার সমানতা, তারপর তোমার হচ্ছে মন্থর গতি। হ্যাঁ, জৈব যৌগ তোমার মন্থর গতি প্রদর্শন করে এবং জৈব যৌগ তোমার সমানতা প্রদর্শন করে। আণবিক সংকেতের গাঠনিক সংকেত ভিন্ন। তো আমি ডিবে বলি যে ধরো সাপোজ তোমরা 2 ভাই বোন। তাহলে বলো তো তোমাদের 2 ভাই বোনের চেহারা ভিন্ন, কিন্তু তোমাদের আব্বা আম্মা কি ভিন্ন? উত্তর হচ্ছে না, একই। তাহলে তোমাদের আব্বা আম্মা সেম আর তোমরা ভিন্ন, এটাকে মূলত সমানতা বলে। মানে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। বুঝতে পারলো? ওকে ফাইন। তাহলে ভাই একটু বলো এই চতুর্যোজ যেটা আছে এটা তোমার জৈব যৌগের বৈশিষ্ট্য না, এটা হচ্ছে তোমার কার্বনের বৈশিষ্ট্য। কার্বনের যোজনী হয় 4, এই জন্য এটাকে বলে চতুর্যোজতা। তাহলে জৈব যৌগ সম্পর্কে এই কথাটা কি না? সঠিক না। আচ্ছা, 3 নম্বরে চলে যাও। কোশ্চেন নাম্বার 3 তোমাকে বলছো মোস্ট ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার বোর্ড পরীক্ষা আসে, অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস কোনটা? অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস দেখো বেনজিন নিজে একটা জৈব যৌগ, ঠিক আছে? অ্যারোমেটিক যৌগ, সে উৎস না। উৎস মানে কি? যেখান থেকে তুমি ব্যাপারটা পাবা। টলুইন? অবশ্যই না। ঠিক আছে, এই বেনজিনের একটা জাতক হচ্ছে তোমার টলুইন। ঠিক আছে, তারপর দেখো আলকাত্রা পেট্রোলিয়াম। একটু খেয়াল করে দেখো এখানে তোমার অপশন হচ্ছে আলকাত্রা। আমি তোমাকে এক্সট্রা জানার জন্য আরেকটা এমসিকিউ ছিল যে ভাই আলকাত্রা না দিয়ে অপশনে দিয়েছে তোমার হচ্ছে পেট্রোলিয়াম। কি দিয়েছে ভাই? পেট্রোলিয়াম। এই জন্য খেয়াল করো যে এখানে তোমার হচ্ছে সঠিক আনসার হবে তোমার আলকাত্রা। যদি তোমার বাই চান্স অপশনে না থাকে আলকাত্রা তাহলে তুমি দিবা কি? পেট্রোলিয়াম। আর তার মধ্যে খেয়াল করো অ্যারোমেটিক প্রধান উৎস, ভাই কার্বন হচ্ছে অ্যারোমেটিক যৌগের একটা উপাদান, মেইন উপাদান। এই কার্বনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা পরের টাইপগুলোতে আলোচনা করব যে কার্বন কি কি বৈশিষ্ট্য ধারণ করে। সব থেকে বেশি যৌগ গঠন করে তোমার হচ্ছে কার্বন। তাহলে বলো 3 নম্বরের সঠিক আনসার কি দাঁড়ালো? আলকাত্রা অথবা পেট্রোলিয়াম। ওকে ফাইন। কোশ্চেন নাম্বার 4 চলে আসো। খুবই চমৎকার একটা প্রশ্ন, যে এটা আসলে তোমাকে এভাবে দিতে পারে অক্টেন নাম্বার। আমরা যেন অক্টেন ইউজ করি বাইকের ভিতরে, তো এখান থেকে প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটা অক্টেন নাম্বার 80। দেখো অক্টেন নাম্বার 80 বলতে কি বোঝো তোমাকে প্রশ্ন করছে। দেখো এটা তোমার আসলে দুটো উপাদানের মিশ্রণ। কি কি? ক নাম্বার 80% এন হেক্সেন এন্ড 20% আইসোকটেন, এটাকে তোমার অক্টেন বলেন। অক্টেন নাম্বার 80 বোঝায় না। তো একটা 80 বোঝায় তোমার হচ্ছে যে খ নাম্বার আনসার 20% এন হেপ্টান এন্ড 80% আইসো অক্টেন। ওকে, চলো 5 নম্বর কোশ্চেনে চলে যায়। তো 5 নম্বর কোশ্চেনে বলছে জ্বালানি তেলের নকিং হ্রাসে ব্যবহৃত হয় নিচের কোনটা? জ্বালানি তেলের নকিং হ্রাসে কোনটা ব্যবহৃত হয়? তো এই যৌগটার নাম কি তোমরা কমেন্ট সেকশনে জানাবা, কারণ তুমি নামকরণ পড়ছো। তো এটা সঠিক আনসার তোমার হচ্ছে এটা খ নাম্বার। এটার নাম আমি বলে দিই,
দেখো এখানে কার্বন কয়টা আছে, মানে টোটাল যোগ আয়নটা কয়টা আছে, 4টা। এটাকে কি বলে, ইথাইল গ্রুপ, কারণ কি কার্বন 2টা আছে। তাহলে যেহেতু 4টা আছে আর ইথাইল তোমার হচ্ছে এটা, তাহলে 4 মানে 4টা, তাহলে এটা ইথাইল গ্রুপ, তাহলে 4টা ইথাইল, এটাকে কি বলে, লেট। তো তুমি নামকরণে গিয়ে পাবা, সঞ্জিত তোমার গোয়াসারের বইয়ে এটা নামকরণ দেওয়া আছে, ঠিক আছে, তুমি চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর এটা তোমার কি বলো, তাহলে তোমার হচ্ছে জ্বালানিতে নগিনাশে কোনটা ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে তোমার 4টা ইথাইল লেট, ঠিক আছে, এটা জ্ঞানমূলক টাইপের, তুমি মুখস্থ রাখতে পারো। পরে কোশ্চেন নাম্বার 6 চলে যাও, দেখো এই প্রশ্নটা তোমার রাজশাহী বোর্ড 2017-তে আসে। তো প্রশ্ন বলছে ক্লোরালের সংকেত নিচের কোনটা, প্রশ্ন কি ভাই, ক্লোরালের সংকেত নিচের কোনটা, দেখো COCl2 এটা হলো ফসজিন গ্যাস, পাশে লেখা আছে CCl3 CCl3NO2, তো তোমার সঠিক আনসার এটাও। তো ক্লোরালের সঙ্গে তোমার আছে CCl3 CCHO, এই যে যৌগগুলা নামগুলা তুমি একটু কাইন্ডলি নামকরণটা পড়া এটা আমাকে একটু কাইন্ডলি জানাবা, তোমাকে বলে দিচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে সঠিক আনসার ঘ নাম্বার, এটাকে তোমার বলে আছে ক্লোরাল, মানে এটা ক্লোরালের সংকেত। পরে দেখো 7 নম্বর প্রশ্ন, এটা তোমার ঢাকা বোর্ড 2015 সালে আসে। তো প্রশ্ন বলছে কার্বলিক অ্যাসিড বলা হয়, মানে নিচের কোন যৌগটাকে তোমার কার্বলিক অ্যাসিড বলা হয়। তো এখানে তোমার সঠিক আনসার তোমার হচ্ছে হাইড্রোক্সি বেনজিন। তো হাইড্রোক্সি বেনজিনের সংখ্যাটা কেমন হয় একটু পাশে খেয়াল করে দেখো, আমি লিখে দিছি হাইড্রোক্সি বেনজিন, তার মানে হাইড্রোক্সি মূলক হচ্ছে তোমার ওএইচ, বেনজিনের সংখ্যা তোমার হচ্ছে এটা, তার মানে এখান থেকে যখন তোমার একটা হাইড্রোজেন চলে যাবে তখন OH গ্রুপটা এখানে যুক্ত হবে, তখন এটাকে তুমি বলবো হাইড্রোক্সি বেনজিন। এটা আরেকটা নাম আছে, এটাকে বলে তোমার হচ্ছে ফেনল। তো এটার বাণিজ্যিক নামটা কি তুমি একটু কমেন্ট সেকশনে জানাবা, অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় যে এটা বাণিজ্যিক নাম হচ্ছে তোমার এটা। তো এই হচ্ছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত তোমার হচ্ছে এমসিকিউ, এটা তোমার গেল টাইপ 1 সংজ্ঞা ভিত্তিক। তো এইটুকু তুমি যদি পড়ো তাহলে সংজ্ঞা ভিত্তিক আমি ইনশাআল্লাহ আশাবাদী যে এর বাইরে আমাদের তোমাদের বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন। তো আমরা হচ্ছে এখন টাইপ 2 সলভ করব। তো টাইপ 2 হচ্ছে ইতিহাস ও বিজ্ঞানীদের অবদান। তো আমাদের এরকম টোটাল টাইপ আছে হচ্ছে 20টা। তো ইনশাআল্লাহ আমরা 20টা টাইপ সলভ করার পর ইনশাআল্লাহ আমাদের দেখবা যে আমরা মোটামুটি সকল টাইপের এমসিকিউ পারতেছি। আচ্ছা, তো টাইপ 2 এ মাত্র 2টা এমসিকিউ, একটু খেয়াল করে দেখো। যে প্রথম প্রশ্ন বলা হয়েছে প্রাণ শক্তির মতবাদ প্রদান করেন কে। তো প্রাণ শক্তির মতবাদ সম্পর্কে একটু প্রথমে বলি, এটাকে তোমার ইংলিশে বলে ভাইটাল ফোর্স থিওরি। কি বলা হয়, ভাইটাল ফোর্স থিওরি, এটাকে তোমার বলা হয় প্রাণ শক্তির মতবাদ। তো বিজ্ঞানী ভার্জেলিয়াস সর্বপ্রথম 1815 সালে এই প্রাণ শক্তির মতবাদ দেন। তো তিনি বলেন, মানে বিজ্ঞানী ভার্জেলিয়াসের মতবাদের আগ পর্যন্ত বা বিজ্ঞানী ভার্জেলিয়াস সহ তার একটা সময় ধারণা ছিল কি এই জৈব বস্তুগুলা বা জৈব যৌগগুলা জৈব বস্তু ব্যতীত, মানে সজীব বস্তু ব্যতীত তৈরি করা সম্ভব নয়। তো এই জন্য বিজ্ঞানী ভার্জিলিয়াসকে যখন জিজ্ঞেস করা হলো যে ভার্জিলিয়াস বলছে জৈব যৌগ সমূহ এক রহস্যময় শক্তির প্রভাবে জৈব বস্তু তো তৈরি হয়। মানে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে জৈব যৌগ সমূহ কোথায় পাওয়া যায়, তিনি উত্তর দিলেন যে জৈব বস্তুগুলার ভিতর থেকে জৈব যৌগ পাওয়া যায়, মানে যেটা সজীব বস্তু যাতে প্রাণ আছে ওই বস্তুগুলা থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব, আদরে সম্ভব না, ঠিক আছে। তো এটাকে মূলত বলা হয় প্রাণ শক্তির মতবাদ। তাহলে প্রশ্ন বলা হয়েছে যে প্রাণ শক্তির মতবাদ কে প্রদান করেন, তাহলে আমার আনসার হচ্ছে বিজ্ঞানী ভার্জেলিয়াস। তো এখন তোমাকে এখানে একটা প্রশ্ন এভাবে জুড়ে দিতে পারে যে প্রাণ শক্তির মতবাদ বিজ্ঞানী ভার্জেলিয়াস কত সালে দিয়েছেন। তো এখানে অনেকগুলো সাল আছে, সবগুলোর ভিতরে তোমার হচ্ছে 2টা সাল ইম্পর্টেন্ট। এটা তোমার হচ্ছে এই যে প্রাণ শক্তির মতবাদ 1815 সাল, আর আরেকটা তোমার হচ্ছে পরের যে প্রশ্ন আছে সেটা। আচ্ছা, তাহলে প্রাণ শক্তির মতবাদ কে দিচ্ছেন, উত্তর হচ্ছে ভার্জেলিয়াস। কত সালে দিচ্ছেন, 1815 সালে। জিনিসটা কি, সে বলছে জৈব যৌগ সমূহ এক রহস্যময় শক্তির প্রভাবে জৈব বস্তু থেকে তৈরি হয়। তাহলে আমার আপাতত এখান থেকে এতটুকু জানলে চলবে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে কোশ্চেন নাম্বার 2, জৈব রসায়নের জনক কে। মানে তোমাকে প্রশ্ন করছে যে জৈব যৌগটা কে, ঠিক আছে, বা সর্বপ্রথম তোমার হচ্ছে কে অজৈব বস্তু থেকে তৈরি করছেন, এই প্রশ্ন তোমাকে আসতে পারে। তো যদি বলো জৈব রসায়নের জনক কে, তাহলে এখানকার আনসার হচ্ছে তোমার ফ্রেডরিক বুলার। আনসার কি, ফ্রেডরিক বুলার। তো ফ্রেডরিক বুলার সম্পর্কে আমরা আরো কিছু কথাবার্তা শুনি যে আসলে জৈব যৌগটা ফ্রেডরিক বুলার কিভাবে তৈরি করেন। মানে 1815 সাল পর্যন্ত ধারণা কি ছিল, জৈব বস্তু ব্যতীত জৈব যৌগ সমূহ তৈরি করা যায় না, কিন্তু এই কথাটা ভুল প্রমাণ করা হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক বুলার। তো ফ্রেডরিক বুলার কি করলেন, তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড এই দুটোর ভিতরে বিক্রিয়া ঘটালেন। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড লেড সায়ানাইড দুটো অজৈব যৌগ, দেখো এখানে তোমার সজীব বস্তুর কোনো অস্তিত্বই নেই। তাহলে এই দুটো বিক্রিয়া ঘটার পরে তোমার তৈরি করলো অ্যামোনিয়াম সায়ানাইড আর তোমার লেড ক্লোরাইড, এটা কোন অবস্থায় পাওয়া গেল, জলীয় মাধ্যমে। তো পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক বুলার চিন্তা করলেন কি আসলে এটাকে আমি একটু শুকাই, তাহলে শুকালে তোমাকে কি করতে হবে, তাপ প্রদান করা লাগবে। ওই অ্যামোনিয়াম সায়ানাইড, এই যে জলীয় অ্যামোনিয়াম সায়ানাইড কি করছে, এখানে তোমার তাপ প্রদান করছে। তো তাপ প্রদান করলে দেখো কাকতালীয় ভাবে এখান থেকে তোমার তৈরি হয়ে গেছে ইউরিয়া, যেটা মানুষের মূত্রে পাওয়া যায়। তাহলে দেখো তোমার ফ্রেডরিক বুলার মানে ভার্জেলিয়াসের আগ পর্যন্ত ধারণা কি ছিল যে সজীব বস্তু ব্যতীত জৈব যৌগগুলো তৈরি করা যায় না, কিন্তু দেখো অবাক যে এখানে অজৈব যৌগগুলা থেকে কি তৈরি করা গেল, ইউরিয়া তৈরি করেছে। ইউরিয়াটা কি, জৈব যৌগ, ঠিক আছে। তো এই জন্য ফ্রেডরিক বুলারকে তোমার বলা হয় যদি তোমাকে প্রশ্ন আসে যে ল্যাবে সর্বপ্রথম
জৈব যৌগ কে তৈরি করেন? উত্তর হচ্ছে ফেডরিক বুলার। তোমাকে এই প্রশ্ন করতে পারে যে কৃত্রিম ভাবে অজৈব যৌগ থেকে, দেখো এটা একটা অজৈব যৌগ, এটা একটা অজৈব যৌগ, কৃত্রিম ভাবে অজৈব যৌগ থেকে সর্বপ্রথম জৈব যৌগ কে তৈরি করেন? উত্তর হচ্ছে তোমার ফেডরিক বুলার। ঠিক আছে, তাহলে এখানে প্রাণশক্তির মতবাদ দিচ্ছেন বার্জেলিয়াস কত সালে? 1815 সালে। মতবাদটা তুমি জানো। জৈব রসায়ন জনককে? উত্তর হচ্ছে তোমার ফেডরিক বুলার। ঠিক আছে, ফেডরিক বুলার কত সালে? তো দেখো টাইপ 3। তো টাইপ 3 আলোচনা করা হচ্ছে তোমার জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। তো প্রশ্ন বলা হয়েছে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ নিচের কোনটি? খেয়াল করো। তাহলে 1 নম্বর অপশন হচ্ছে তোমার কার্বনের ক্যাটিনেশন ধর্ম। 2 নম্বর তোমার অপশন দিচ্ছে প্রাকৃতিক উৎস। 3 নম্বর অপশন দিচ্ছে কার্বন নিম্ন পারমাণবিক ধর্ম, এবং 4 নম্বর অপশন দিচ্ছে জৈব যৌগের ক্যাটিনেশন ধর্ম। তো দেখো এই প্রশ্নটা সলভ করার আগে আমরা একটা টেকনিক শিখবো। এমবিটি মানে হচ্ছে মেডিভাইজর টেকনিক। তো দেখো তুমি চাইলে ছন্দ এবং রাখতে পারো, আমি ছন্দটা নিজে বানাইছি। তো সুন্দর, দেখো যে তুমি মুখস্থ রাখবা পলি শঙ্কর বাস কিনলো তবে, মানে মনে করো সাপোজ তোমার এক বান্ধবী পলি, তার হচ্ছে বাসের ব্যবসার অনেক শখ। ঠিক আছে, সেজন্য সে কি করছে, একটা বাস কিনছে। কেমন বাস? শঙ্কর বাস। তাহলে পলি শঙ্কর বাস কিনলো তবে, তার অনেক দিনের স্বপ্ন ছিল সে বাস কিনবে। তো এই জন্য তোমার এক সময় কি হলো, সে কিনেই ফেলো। তখন তুমি বলতেছো কি রে, পলি শঙ্কর বাস তাহলে কিনেই ফেললো তবে। আচ্ছা, তো এখান থেকে তো কি মনে রাখবা যে তার প্রাচুর্যতার কারণগুলো, যেমন পলি থেকে মনে রাখবা পলিমারকরণ, সংকর দিয়ে মনে রাখবা সংকরায়ন। তো আমরা জানি কার্বনের তোমার 3 ধরনের সংকরণ আছে, sp, sp2, sp3। তো বন্ধনে মনে রাখবা বন্ধন প্রকৃতি। তো কার্বন কার্বন তোমার একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন গ্রহণ করতে পারে। দ্বন্দ্ব শুধু মনে রাখবা সমানতা। সমানতা মানে হচ্ছে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন। তো এইটুকু পরে আমাদের পরে একটা টাইপ আছে তোমার শুধুমাত্র সমানতা নেই, ওইখানে আমরা বিস্তারিত কথা বলবো যে সমানতা জিনিসটা কি। তারপর কদে মনে রাখবা ক্যাটিনেশন ধর্ম। কার্বনের ক্যাটিনেশন ধর্ম, এটা তোমার হচ্ছে তার প্রাচুর্যতার অন্যতম একটা কারণ। তো লাস্ট ফাইনাল হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা। এই কটা তোমার হচ্ছে জৈব যৌগের প্রাচুর্যতার মূলত মেইন কারণ। তো দেখো এই প্রশ্নের আনসার সলভ করার আগে আমরা আসলে দেখবো যে কার্বনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য তোমার কার্বনের যোজন হতে পারে তোমার 2, কার্বনের যোজন হতে পারে তোমার 4। তারপর তোমার হচ্ছে যে 2 নম্বর বৈশিষ্ট্য তোমার সবচেয়ে বেশি যৌগ, মানে তোমাকে যদি বোর্ড পরীক্ষা এমসিকিউ আসে যে তোমার সব থেকে বেশি যৌগ গঠনকারী মৌল কোনটা, তো তোমার উত্তর হবে কার্বন। তারপর তোমার প্রশ্ন করতে পারে যে নিচে কোনটা ধাতু এবং অধাতু নিয়ে আচরণ করে, এটাকে বলে তোমার বলে অপধাতু। ঠিক আছে, 14 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে তাদেরকে বলে অপধাতু। তো এটা ধাতু এবং অধাতু নিয়ে আচরণ করে, সেটা তোমার হচ্ছে কার্বন। তাহলে এটা খেয়াল করে দেখো, আমি তোমার শর্টকাট থেকে বুঝতে পারতেছি যে এখানে তোমার যৌগের পাশের কারণ কোনটা, এইখানে যতগুলো পয়েন্ট দিচ্ছি সবগুলো। তো এর ভিতরে তাহলে আনসার কোনটা দাঁড়াচ্ছে একটু খেয়াল করে দেখো। দেখো এখানে একটা জিনিস তোমার কনফিউশন বাঁচতে পারে, ক নম্বরে বলছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, আবার ঘ নম্বর বলছে জৈব যৌগের ক্যাটিনেশন ধর্ম। তো আসলে ক্যাটিনেশন ধর্ম কোনো একটা মৌলের হয়, কার্বন মৌলের হয়, কখনো জৈব যৌগের ক্যাটিনেশন হয় না। সো এটা তোমার আনসার হবে না, সঠিক আনসার হচ্ছে তোমার ক। তো আমরা পরবর্তী টাইপে চলে আসি, টাইপ 4। এটা তোমার হচ্ছে জৈব এবং অজৈব যৌগের পার্থক্য, এই টাইপটা। তো দেখো এটা পড়ার আগে আমরা তোমার জৈব এবং অজৈব যৌগের ভিতরে যে পার্থক্যটা সেটা পড়ে ফেলবো। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো। তো জৈব যে 1 নম্বর পয়েন্ট বলা হয়েছে যে জৈব যৌগের ভিতরে তোমার অবশ্যই কার্বন নামক মৌল থাকতেই হবে। কার্বন থাকলে জৈব যৌগ হবে, তবে এই কথা মাথায় রাখো যে কার্বন থাকলে তুমি কি বলতে পারবে না, জৈব যৌগ বলতে পারবে না। তবে কার্বন ছাড়া আবার কি হবে না বলো, জৈব যৌগ হবে না। ঠিক আছে, তাহলে কার্বন মাসবি থাকতেই হবে। আবার অজৈব যৌগের ক্ষেত্রে তোমার যে কোনো মৌল দ্বারা তৈরি হতে পারে। 2 নম্বর অপশন হচ্ছে তোমার দেখো সমযোজী বন্ধন দ্বারা গঠিত। দেখো জৈব যৌগ সবাই কি বন্ধন দ্বারা তৈরি, সমযোজী বন্ধন। কিন্তু অজৈব যৌগগুলো তোমার যে কোনো বন্ধন হতে পারে, আয়নিক, সমযোজী, সন্নিবেশ সমযোজী, ধাতব বন্ধন, যে কোনো বন্ধন হতে পারে। কিন্তু জৈব যৌগ কি বন্ধন দ্বারা গঠিত, উত্তর হচ্ছে তোমার সমযোজী বন্ধন দ্বারা গঠিত। তারপরে 3 নাম্বার নিম্ন এমপিবিপি। আবার এই এমপি দ্বারা তুমি মেম্বার অফ পার্লামেন্ট বুঝো না। এই এমপি মানে তোমার হচ্ছে মেল্টিং পয়েন্ট। কি বলো তো, মেল্টিং পয়েন্ট মানে কি, মেল্টিং পয়েন্ট। আর এই বিপি মানে তোমার হচ্ছে বয়লিং পয়েন্ট। এই বিপি মানে কি, এই বিপি তোমার হচ্ছে বয়লিং পয়েন্ট। এটা তোমার হচ্ছে মেল্টিং পয়েন্ট, আর তোমার হচ্ছে বয়লিং পয়েন্ট। তো মেল্টিং পয়েন্ট মানে কি বলো, গলনাঙ্ক। বয়লিং পয়েন্ট মানে কি, স্ফুটনাঙ্ক। তার মানে জৈব যৌগগুলো কিন্তু তোমার নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। তো অজৈব যৌগের ক্ষেত্রে কি গণনা করতে বলো, উচ্চ এমপি এবং বি, অর্থাৎ কি তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান হয় অনেক বেশি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অপোলার দ্রাবকের দ্রবণীয়। তো এখানে একটা নীতি আছে, সেটা বলে লাইক ডিসঅলভ লাইক নীতি। অর্থাৎ যেমন দ্রাবক তেমন দ্রাবক, মানে দ্রব যদি পোলার হয়, দ্রাবক যদি পোলার হয় তাহলে দ্রবণীয় হবে। আবার চিন্তা করো, দ্রব যদি অপোলার হয়, দ্রাবক যদি অপোলার হয়, তাহলে সেটা দ্রবণীয়। ঠিক আছে, তাহলে দ্রব পোলার, দ্রাবক পোলার, দ্রবণীয়। দ্রব পোলার, দ্রাবক পোলার, দ্রবণীয়। কিন্তু ব্যাপারটা যদি এরকম করে দ্রব পোলার কিন্তু দ্রাবক তোমার অপোলার, তাহলে কি হবে না, সে অদ্রবণীয় অবস্থায় থাকবে। সেই জন্য দেখা এখানে একটা কথা লিখছি, সাধারণত অজৈব যৌগগুলোর ভিতরে যারা পোলার তারা তোমার কি বলো, দ্রাবকে দ্রবণীয়, পোলার দ্রাবকে দ্রবণীয়। আবার এরকম হয়তো ধরো অজৈব যৌগগুলো অপোলার,
তোমাকে দ্রাবক অবশ্যই কি অপোলার নেওয়া লাগবে, তখন সেটা কিসে হবে বলো, অপোলার দ্রাবকে সেটা দ্রবণীয় হবে। ওটা বুঝতে পারছো? ওকে। তাহলে 5 নম্বর বলছে ক্যাটিনেশন ধর্ম আছে। হ্যাঁ, আমরা জানি যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম থাকে, আর কার্বন হচ্ছে তোমার কি বলো, জৈব যৌগের মেইন একটা উপাদান বা মেইন একটা মৌল। ঠিক আছে, তো ক্যাটিনেশন ধর্ম কে প্রদর্শন করে? উত্তর হচ্ছে কার্বন। দেখো অজৈব যৌগের কোনো ক্যাটিনেশন ধর্ম নেই। তারপর 6 নম্বর পয়েন্ট হচ্ছে সমানতা প্রদর্শন করে, মানে জৈব যৌগগুলো কি প্রদর্শন করতে পারে? সমানতা প্রদর্শন করতে পারে, কিন্তু অজৈব সমানতা প্রদর্শন করে না। ঠিক আছে, তারপরে পয়েন্ট হচ্ছে তোমার 7 নম্বর, দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। দেখো জৈব যৌগের ভিতরে বিক্রিয়ার যে কৌশল, জৈব যৌগের বিক্রিয়া খুবই জটিল হয় এবং তাদের গতি হয় তোমার মন্থর, কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে তোমার বিক্রিয়ার হয় সরল এবং তাদের গতি হচ্ছে খুব 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 দ্রুত তোমার হচ্ছে বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে পার্থক্য বুঝতে পারছো? এখন অপশন একটু যাও, যে তোমার এমসিকিউ খেয়াল করে কি বলছে। এমসিকিউটা বলছে জৈব যৌগের অনুসমূহের মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান। দেখো আমরা অটোমেটিক্যালি অলরেডি পড়ে ফেলছি যে তোমার হচ্ছে জৈব যৌগগুলোর ভিতরে সমযোজী বন্ধন বিদ্যমান থাকে। তাহলে বলো তো এখানে সঠিক আনসারটা কি হবে? তো এখানে তোমার সঠিক আনসার হচ্ছে তোমার খ, সমযোজী বন্ধনটা জৈব যৌগগুলো তৈরি হয়। দেখো আমরা পরে টাইপে চলে আসি, তো টাইপ নাম্বার 5, এটা তোমার হচ্ছে শ্রেণীবিন্যাস রিলেটেড। তো দেখো, তো এই শ্রেণীবিন্যাসে আমরা এখানে দুটো প্রশ্ন লিখে রাখছি। কোশ্চেন নাম্বার 1, কোনটি সুষম চাকরিক যৌগ? দেখো পরের প্রশ্ন বলছে কোনটা বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ নয়। তো তোমাকে একটু বলে রাখি, এটা তুমি হচ্ছে স্টার মারো 5। তো তোমার সামনের যে কোনো পরীক্ষায় এই প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, মানে এখান থেকে বলতে পারো বিগত বছরগুলোতে প্রায় তোমার প্রশ্ন আসছে। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নটা সলভ করার আগে আমাকে আগে এই দেখো, এখানে আমি তোমার জৈব শ্রেণী বিন্যাস করে রাখছি। এটা তোমার জন্য জানাটা খুবই জরুরি, মানে তুমি এটা প্রথমে মুখস্থ করবা, তারপর তুমি হচ্ছে প্রশ্ন আনসারে চলে আসবে। তো এই অংশটুকু কেউ যদি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ওটা খেয়াল করো। তো আমরা মূলত জৈব যৌগকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা তোমার হচ্ছে অ্যালিফেটিক যৌগ, অ্যালিফেটিক বাংলা তোমার হচ্ছে চর্বিজাত, আর আরেকটা তোমার হচ্ছে অ্যারোমেটিক যৌগ, এটাকে তোমার বলেছে আমরা সুগন্ধিজাত। এটা একটা তোমার হচ্ছে অ্যালিফেটিক বা চর্বিজাত, আর তোমার হচ্ছে অ্যারোমেটিক বা সুগন্ধজাত। তো এটা নামকরণের পিছনে উদ্দেশ্য ছিল এই যে শুরুর দিকে তোমার যে যৌগগুলো তৈরি করা হইতো, তো সেগুলো তোমার হচ্ছে অ্যারোমা বা সুগন্ধ দিত, ওইখান থেকে বলা হয়েছে তোমার সুগন্ধিজাত। কিন্তু আসলে বাস্তবে সব যৌগ সুগন্ধি দেবে, বাট এরকম না, মানে এরকম যৌগ আছে খুবই বিশ্রী বাজে গন্ধ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি তো আসো আমরা দুটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। তো এখন এলিফেটিকে তুমি আবার চাইলে দুই ভাগে ভাগ করতে পারো, যেমন কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক। তো যারা তোমার কার্বোসাইক্লিক, ওইখানে তুমি মনে রাখবা শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন মৌল ছাড়া অন্য কোনো উপাদান থাকবে না, অন্য কোনো মৌল থাকবে না। তো যারা তোমার কার্বন এবং হাইড্রোজেন দ্বারা তৈরি ওই সমস্ত যৌগকে তোমার বলা হয় হাইড্রোকার্বন। এটা আমরা তোমার ডেফিনেশন বা সংজ্ঞা ভিত্তিক এমসিকিউতে ক্লিয়ার করছিলাম। দেখো পরে আছে তোমার হেটারোসাইক্লিক বা বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। তো বিষম চাকরিক মানে তোমার এখানে কার্বন হাইড্রোজেন ছাড়াও এর সাথে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, এটাকে আমরা কনস্যাক্স বলতে পারি। ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন এগুলো থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন এই কার্বোসাইক্লিক যারা, তো দেখো এখানে নাম থেকে কি বুঝতেছো যে এখানে চক্র থাকবে, কি থাকবে ভাই? এটা চক্র থাকবে, কার্বোসাইক্লিক। তো এই যে দেখো এখানে উদাহরণ হিসেবে লিখে রাখছি সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোঅক্টেন, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো যদি তোমাকে আবার এইভাবে এমসিকিউটা দেয় যে নিচের কোনটা সাইক্লোপ্রোপেনের সংকেত, মানে তুমি স্ট্রাকচারটা কেমনে লিখবা, তো এগুলো আসলে লেখা খুবই সহজ। যেমন খেয়াল করো, প্রোপেন মানে কার্বন কয়টা থাকবে বলো? প্রোপেন মানে তোমার এখানে কার্বন থাকবে তোমার 3টা, তাই তো? কার্বন থাকবে 3টা, তো তুমি 3টা কার্বন দিয়ে নিবে। তারপর তুমি যেহেতু সাইক্লো একটা চক্র তৈরি করবা, করলা, তারপর একটু খেয়াল করে দেখো যে এখানে কার্বন, আমরা জানি কার্বনের যোজনী তোমার হচ্ছে 4, তাহলে এখানে কার্বনের যোজনী কত হলো বলো? 2, তাহলে ঘাটতি আছে কত? আরো 2 ঘাটতি আছে। তো ওই ঘাটতিটুকু তুমি ফিল আপ করবা কি দ্বারা? হাইড্রোজেন দ্বারা। তাহলে সেম ভাবে খেয়াল করো, এখানে কার্বন হাফ কয়টা ঘাটতি আছে? 2টা, তাহলে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবে, এখানেও সেম 2টা। তাহলে এই যৌগটাকে তুমি বলবো সাইক্লোপ্রোপেন। খেয়াল করে দেখো তো এই যৌগের ভিতরে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো উপাদান আছে? আনসার হচ্ছে না। এই জন্য এই যৌগটাকে তুমি বলবো কার্বোসাইক্লিক অ্যালিফেটিক যৌগ, কার্বোসাইক্লিক অ্যালোফেটিক জৈব যৌগ। ঠিক আছে, পরেরটাতে চলে আসো। দেখো পরে লিখে আছে সাইক্লোবিউটেন। তো তুমি এখন বলো তো, এটা পারবা না যে সাইক্লোবিউটেন সংখ্যাটা কেমন হবে? তাহলে তুমি কি লিখবা? প্রথমে তুমি হচ্ছে কার্বন দিয়ে নিবা 4টা, যেহেতু বিউটান তাহলে কার্বন সংখ্যা হবে তোমার 4। তাহলে এই 4টা কার্বনে তুমি প্রথমে কি করবে? এটা সাইক্লো মানে সাইক্লো বা চক্র তৈরি করবে। দেখো সেম ভাবে আগের মতো খেয়াল করো, এখানে কিন্তু তোমার কার্বন হাত 4টা ফিল আপ হয় নাই। এটা আমাকে কি করা লাগবে? যে তোমার প্রত্যেকটাতে তোমার হাইড্রোজেন দিয়ে 2টা করে হাইড্রোজেন দিয়ে কার্বনের হাত 4টা ফিল আপ করা লাগবে। ঠিক আছে, এখন এই সাইক্লোহেক্সেন, এটা তোমার হোমওয়ার্ক হইলো। তো তুমি এটা করার মাধ্যমে আমাদের কমেন্ট সেকশন জানাবা, পরে আমরা চেক করার মাধ্যমে তোমাকে বলে দিব যে আনসারটা সঠিক কিনা। ঠিক আছে, তো তুমি এখন পর্যন্ত যে পড়াশোনাটা করলা সেটা তোমার হচ্ছে কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক অ্যালিফেটিক জৈব যৌগ। এখন পরবর্তী চলে আসো
হেটারোসাইক্লিক বা বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। তো আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য কোনো মৌল থাকবে, যেমন খেয়াল করো, যেমন CH2 দেখো এখানে আরেকটি কি আছে, কার্বন হাইড্রোজেন ছাড়াও একটা মৌল অক্সিজেন আছে। তো এটাকে তোমার বলে ইথিলিন অক্সাইড। নাম কি ভাই? ইথিলিন অক্সাইড। তোমাকে বোর্ড পরীক্ষায় প্রশ্নটা দিছিল যে নিচের কোনটা ইথিলিন অক্সাইডের সংকেত, তো বি কেয়ারফুল, সংকেতটা ভালো করে খেয়াল করবা। পরেটা খেয়াল করো যে টেট্রাহাইড্রোফিউরান। দেখো এই চার যদি মানে চারটা কার্বন তাহলে তোমার ফিউরান শেপ বলা হয়, ফিউরান শেপ বলা হয়। এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন ছাড়াও কি আছে বলো, অক্সিজেন আছে। এই জন্য আমি এই যৌগটা কি বলতে পারি, হেটারোসাইক্লিক অ্যালিফেটিক জৈব যৌগ। তাহলে আশা করছি তুমি অ্যালিফেটিক বা চর্বি জাতীয় ক্লাসিফিকেশনটা বুঝতে পারছো। এটা চলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানে চলে। তো এই পাঠটুকুর ভিতরে সব থেকে বেশি প্রশ্ন আসছিল তোমার এই জায়গা থেকে, হেটারোসাইক্লিক অ্যারোমেটিক বা বিষম চাকরিক যৌগ। দেখো উপরে আমি যে দুইটা প্রশ্ন লিখে রাখছি, এর ভিতরে একটা তোমার হচ্ছে যে হেটারোসাইক্লিক বিষম চাকরিক যৌগ থেকে আসছে। তো তার আগে একটু খেয়াল করে দেখো যে কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক যৌগ, এগুলো আসলে আমরা কিভাবে তোমার হচ্ছে মানে উদাহরণগুলো কি কি হতে পারে। তার মানে আমি বুঝতে পারলাম এখানে তো কার্বোসাইক্লিক যেহেতু, তাহলে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল তুমি এখানে পাবা না, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে দেখো এক নম্বর উদাহরণ বলতে পারি বেনজিন। তো বেনজিনে কার্বন কয়টা থাকে? উত্তর হচ্ছে তোমার 6টা। একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি ভাই বলো তো এই সংখ্যাটা ঠিক আছে, উত্তর হচ্ছে না। কেন ঠিক নেই? একটু খেয়াল করে দেখো যে এখানে কার্বন কার্বন, এখানে টোটাল কার্বন তুমি কি করবা, 6টা কার্বন নিবা। 6টা কার্বন নেওয়ার পরে এখানে দেখো একটার পর পর দ্বিবন্ধন আছে, তাই না? এটাকে তোমার বলে একান্তর দ্বিবন্ধন। কি বন্ধন বলে ভাই? একান্তর, মানে একটার পর পর একের অন্তর দ্বিবন্ধন, এই জন্য বলে একান্তর দ্বিবন্ধন। একটু খেয়াল করে দেখো, আমরা জানি কার্বনের যোজনী তোমার হচ্ছে 4, কিন্তু এখানে ভাই বলো তো 4টা ফিল আপ হয়েছে না? তাহলে হাফ ফিল আপ হয়েছে কটা বলো? 2টা আর একটা, কটা হলো? 3টা। তাহলে ঘাটতি আছে করে একটা, কি দ্বারা ফিল আপ করবা? যেহেতু কার্বোসাইক্লিক, হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল থাকতে পারবে না। আচ্ছা, তারপর তোমার এখানে কি হবে বলো? হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তার মানে প্রত্যেকটা জায়গায় তুমি কি বসাবা? একটা করে হাইড্রোজেন বসাবা। তাহলে এবার বলো এটা কার সংকেত হলো? বেনজিন। তো তুমি চাইলে এইভাবে লিখতে পারো, তুমি চাইলে এভাবে লিখতে পারো, তুমি চাইলে এভাবে লিখতে পারো। আর বেনজিনের সাধারণ সংকেত তোমার হচ্ছে C6H6, অর্থাৎ কার্বন যতগুলো হাইড্রোজেন ততগুলো। বুঝতে পারছো? এখন এই বেনজিনের একটা জাতক হচ্ছে তোমার টলুইন। একটু খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে তোমার টলুইনের সংকেত। তো এখানে তোমার কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো উপাদান আছে? উত্তর হচ্ছে না। তাহলে এটাকে আমি বলতে পারি কার্বোসাইক্লিক অ্যারোমেটিক বা সুগন্ধিজাত যৌগ। কথা বুঝতে পারছো? কার্বোসাইক্লিক অ্যারোমেটিক বা সুগন্ধিজাত যৌগ। তাহলে বেনজিন গেল, টলুইন গেল, একটু নিচে চলে আসো। ন্যাফথালিন আর অ্যান্থ্রাসিন, এই পাঠটুকুর ভিতরে ন্যাফথালিন এবং অ্যান্থ্রাসিন এই দুইটা জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে তোমার। তো প্রথমে মনে রাখবা এই ন্যাপথালিন এবং অ্যান্থ্রাসিন এই দুটোকে একসাথে বলে তোমার হচ্ছে পলিনিউক্লিয়াস যৌগ। কি বলা হয়? একসাথে বলে পলিনিউক্লিয়াস। দেখো তো এখানে বেনজিন রিং অনেকগুলো আছে না, একের অধিক আছে না? তাহলে বেনজিন রিং একের অধিক থাকলে সেটাকে বলে তোমার পলিনিউক্লিয়াস যৌগ। তাহলে আমি বলো এটা কার সংকেত? ন্যাপথালিন। এটা কার সংকেত? অ্যান্থ্রাসিন। এখান থেকে তোমাকে প্রশ্ন দিছিল যে বলো এখানে পাই বন্ধনের সংখ্যা কত। তাহলে পাই বন্ধন কি জিনিস আমাদের আরেকটা টাইপে আছে, আলোচনা করবো সামনে, যে আসলে বন্ধন সংখ্যা তুমি কেমনে বের করো, বা পাই বন্ধন সিগমা বন্ধন কি জিনিস। তো যদি কোন একটু খেয়াল করো যে সিগমা বন্ধন গঠন ব্যতীত পাই বন্ধন কখনো গঠিত হতে পারে না। ধরো কোনো জায়গায় তুমি বন্ধন দেখলা 2টা বা 3টা, তাহলে 2টার ভিতরে তোমার একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে তোমার পাই। যদি তুমি কখনো দেখো যে বন্ধন আছে 3টা, তাহলে একটা সিগমা 2টা পাই। ব্যাপারটা বুঝতে পারলা? তাহলে বলো তো এখানে বন্ধন কয়টা আছে? একটা, 2টা আছে না? তাহলে তুমি কি বলতে পারো? একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। ঠিক আছে? আর এই যে তোমার ভিতরে যে ইলেকট্রন গুলো, এগুলো ডিলোকালাইজড বা সঞ্চারণশীল পাই ইলেকট্রন। মানে এই বন্ধনের ভিতরে যে ইলেকট্রন গুলো থাকে সেটা কন্টিনিউয়াসলি কি করতে পারে, যে কোনো, এখানে তোমার এই স্ট্রাকচারটা যে ইলেকট্রন গুলো আছে কোনো কার্বনের সাথে ফিক্স না। এই জন্য মাঝখানে আমরা তোমার কি বৃত্ত দিয়ে দিই, যে সেটা কি বোঝাচ্ছে? প্রতিনিয়ত ইলেকট্রন গুলো ঘুরতেছে। ঠিক আছে? তাহলে আর একটু কষ্ট করে বলো এখানে পাই ইলেকট্রন কতগুলো আছে। তাহলে এখানে তোমার বলো প্রথমে তুমি কাউন্ট করো পাই বন্ধন কয়টা আছে। আমরা জানি প্রত্যেকটা বন্ধনে ইলেকট্রন আছে তোমার 2টা করে। তাহলে এখানে বন্ধন কয়টা পাই বলো? একটা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে আমার এখানে তোমার হচ্ছে পাই বন্ধন কয়টা? তাহলে তোমার এখানে পাই বন্ধন তোমার হচ্ছে 5টা। কয়টা ভাইয়া? পাই বন্ধন তোমার হচ্ছে 5টি। কথা বুঝতে পারছো? তাহলে যদি তোমার পাই বন্ধন 5টা হয়, তাহলে একটু কষ্ট করে বলো তো এখানে তোমার হচ্ছে পাই ইলেকট্রন কয়টা হবো? তাহলে বন্ধনের দ্বিগুণ হবো তোমার ইলেকট্রন। তাহলে এখানে তোমার ইলেকট্রন সংখ্যা তোমার হবে 10টি। বুঝতে পারছো? এখন আমি যদি বলি যে তুমি এই যৌগটার সংকেত লিখো, সংকেত তুমি কিভাবে লিখবা? খেয়াল করো প্রত্যেকটা কর্নারে কি আছে বলো তো? প্রত্যেকটা কর্নার আছে তোমার কার্বন। তাহলে ভাই আমি কার্বন গুলো কাউন্ট করে নিই, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তার মানে এই চক্রের ভিতরে কার্বন আছে তোমার 6টা। এখানে কয়টা বলো? 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে এখানে তোমার কার্বন সংখ্যা কতগুলো বলো তো ভাই? এখানে তোমার হচ্ছে কার্বন সংখ্যা দাঁড়াইছে তোমার হচ্ছে 10টা। আচ্ছা, এখন যদি আমি তোমার হাইড্রোজেন কাউন্ট করি, যে এখানে তোমার টোটাল হাইড্রোজেন সংখ্যা কত, তাহলে একটু ব্যাপারটা খেয়াল করে দেখো যে হাইড্রোজেন কতগুলো হবে। তাহলে হাইড্রোজেনের উপর তোমার দেখো বুঝো যে এখানে তোমার কি হাইড্রোজেন একটা আছে, 2টা, 3টা, 4টা, কিন্তু ভাই এখানে কোনো হাইড্রোজেন আছে না, কারণ এখানে তোমার কার্বনের হার 4টা ফিল আপ হয়ে গেছে, এখানে কোনো হাইড্রোজেন নাই। তাহলে হাইড্রোজেন তোমার কোথায় আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা হলো।
এখানে আছে একটা, 5টা 6টা 7টা 8টা। তাহলে এখানে তোমার হাইড্রোজেন সংখ্যা কতগুলো দাঁড়াবে? হাইড্রোজেন তোমার হচ্ছে 8। তাহলে এটার তোমার সংকেত কি দাঁড়ালো বলো তো ভাই? এখানে তোমার এটার সংকেত দাঁড়ালো কার্বন হবে তোমার 10টা, হাইড্রোজেন তোমার হবে 8টা। যদি তোমাকে প্রশ্ন করে পাই বন্ধন কয়টা, উত্তর হচ্ছে 5টা। যদি তোমাকে প্রশ্ন করে ইলেকট্রন কয়টা, তাহলে তোমার হবে পাই ইলেকট্রন হবে তোমার 10টা। ঠিক আছে? তো তাহলে আমরা মোটামুটি ন্যাপথালিন স্ট্রাকচার, পাই ইলেকট্রন, পাই বন্ধন, সংকেত কি আমরা শিখলাম। তারপরে খেয়াল করো অ্যান্থ্রাসিনের ভিতরে এখানে তোমার বলো তো 3টা বেঞ্জিন আছে না? হ্যাঁ 3টা আছে। তো তোমার প্রথম কথা, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে অ্যান্থ্রাসিনের ভিতরে পাই ইলেকট্রন কয়টা আছে, তাহলে দেখো একটু মিলাই নাও। পাই ইলেকট্রন আছে তোমার, দেখো প্রথমে তুমি কাউন্ট করবা কি, ইলেকট্রন গণনা করার আগে তুমি কাউন্ট করতে হবো পাই বন্ধন কয়টা আছে। তাহলে আমি বলি এখানে পাই বন্ধন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এখানে তোমার পাই বন্ধন কয়টা পাইলা? তুমি এখানে তুমি পাই বন্ধন পাইছো তোমার হচ্ছে 7টি। তাহলে ভাই তুমি কি বলতে পারবা পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন হচ্ছে তোমার কি বন্ধনের দ্বিগুণ। তাহলে তোমার এখানে পাই ইলেকট্রন তোমার কয়টা বলো? 7 দুগুণে 14টি তোমার হচ্ছে পাই ইলেকট্রন। বুঝতে পারলাম? আচ্ছা এখন যদি আমি তোমাকে বলি যে এখানে তোমার হচ্ছে সংকেত কি হবে, এটা সংকেত কি হবে ভাই বলো? তোমাকে আমি জিজ্ঞেস করি ভাই যে এখানে সংকেত কি হবে, তাহলে ব্যাপারটা বুঝো। তাহলে তোমার প্রথম কাজ কি, এখানে তুমি কার্বন গুলো কাউন্ট করে নিবা। তাহলে কার্বন কয়টা আছে বলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 14। তার মানে এখানে তুমি কি পালা বলো? কার্বন পালা তুমি হচ্ছে 14টা। ঠিক আছে? তাহলে ভাই বলতো হাইড্রোজেন কয়টা হবে? তাহলে হাইড্রোজেন আমরা কাউন্ট করতে পারি। দেখো এখানে তোমার কার্বন 4টা ফিল আপ হয়ে গেছে, এখানে হাইড্রোজেন নাই, এখানেও কোনো হাইড্রোজেন নেই। তাহলে হাইড্রোজেন কোথায় আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তার মানে এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন সংখ্যা দাঁড়াবে তোমার কত বলো? 10। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে অ্যান্থ্রাসিনের ভিতরে পাই বন্ধন কয়টা, উত্তর হচ্ছে 7টা। যদি তোমাকে প্রশ্ন করে পাই ইলেকট্রন কয়টা, উত্তর হচ্ছে তোমার 14টা। এখন যদি তোমাকে বলে সংকেত কি, সংকেত হবে তোমার C14H10, মানে কার্বন সংখ্যা 14, হাইড্রোজেন সংখ্যা তোমার হচ্ছে 10। এই পার্টটু কিন্তু বি কেয়ারফুল, খুব ভালো করে মনে রাখবা। ঠিক আছে? কোনো প্যাচ লাগানো যাবে না, কোনো ভেজাল করা যাবে না, একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ভাবে এটা পড়া লাগবে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে পলিনিউক্লিয়াস কোনটা, উত্তর হচ্ছে তোমার ন্যাপথালিন, উত্তর হচ্ছে তোমার অ্যান্থ্রাসিন। কথা কি বুঝতে পারছো? তাহলে এই হলো তোমার কার্বোসাইক্লিক বা সুষমচাক্রিক যৌগের শ্রেণীবিন্যাস। তো এর থেকেও ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এই পার্টটা, মানে এখান থেকে তোমার সব থেকে বেশি প্রশ্ন আসে। তাহলে এখানে বলা হয়েছে তোমার হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক যৌগ তোমার কোনটা। তাহলে খেয়াল করে দেখো হেটারোসাইক্লিক বিষম যৌগের ভিতরে কার্বন হাইড্রোজেন ব্যতীত এখানে আর কি কি মৌল থাকবে? ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি মৌল থাকতে পারে। যেমন খেয়াল করো, ধরো থায়োফিন, এটা তোমার হচ্ছে থায়োফিনের সংকেত। তাহলে ভাই বলো তো থায়োফিনে কি থাকে? সালফার। এটা হচ্ছে তোমার ফিউরানের সংকেত, ফিউরানে কি থাকে? অক্সিজেন। এটা তোমার হচ্ছে পিরিডিনের সংকেত, এটা কি? পিরিডিনে কি থাকে বলো? নাইট্রোজেন। ঠিক আছে? আর নিচেটা তোমার হচ্ছে পাইরল, পাইরলে কি থাকবে তোমার? নাইট্রোজেন। তো তোমার দেখো অনেক সময় কি এই ব্যাপারটা তুমি ভুলে যাবে যে আসলে সালফারটা কি থায়োফিনের সাথে ছিল না ফিউরানের সাথে ছিল। অথবা তুমি মনে করতে পারবা না যে নাইট্রোজেন কি তোমার থায়োফিনের সাথে ছিল না ফিউরানের সাথে ছিল, খুব কেসার লাগে যেতে পারে, ভেজাল লাগে যেতে পারে। তো এটার জন্য তুমি একটা টেকনিক মনে রাখতে পারো যে তুমি প্রথমে মনে রাখবা সান, SON, সান। সান মানে কি? পুত্র। তারপরে তোমার পুত্রের নাম রাখছো তুমি হচ্ছে থাফি। বাংলাদেশের ক্রিকেটার ছিল আফিফ, সে ভালো খেলতে পারে না, এজন্য ওনাকে বলে থাফি। বুঝতে পারছো? তাহলে তুমি বলতে পারো যে তোমার ছেলের নাম হচ্ছে তোমার থাফি। তাহলে বলো এখানে কি মনে রাখবা? সালফার কোথায় থাকবে? থাতে, থায়োফিনের ভিতরে। অক্সিজেন কোথায় থাকবে? ফতে, ফিউরানের ভিতরে। নাইট্রোজেন কোথায় থাকবে? পিরিডিনও থাকবে, পাইরলও থাকবে। দেখো এই যে পথে পিরিডিন, পথে পাইরল। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে সব থেকে বেশি প্রশ্ন আসে তোমার এখান থেকে। চলো আমরা এই এমসিকিউ দুটো সলভ করি তাহলে। আমাদের মোটামুটি ক্লাসিফিকেশনটা বুঝে পেয়েছি। এরপরেও যদি কোনো একটা পার্টে তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি কমেন্ট সেকশনে জানাবা। ওটার জন্য প্রয়োজন আমি আলাদা একটা ভিডিও করবো। ঠিক আছে? তারপরে তোমাকে বুঝতে হবে, এখান থেকে যেহেতু প্রশ্ন প্রতিবার আসে, তোমাকে বুঝতেই হবে। ঠিক আছে? আচ্ছা চলো আমরা এমসিকিউ গুলো সলভ করি, দেখো তো তোমার পারো কিনা। তো এই যে তোমার হচ্ছে ব্যাখ্যাটা দিলাম, এখন তুমি ভিডিওটা পোস্ট করবা, পোস্ট করার পরে এই দুটার আনসার তুমি নিজে জানাবা। ঠিক আছে? আচ্ছা চলো আমরা আনসারটা করে ফেলি। বলছে তোমার কোনটি সুষম চাকরিক যৌগ? কি বলছো তোমার বলতো? কোনটি সুষম চাকরিক যৌগ? কথা বুঝতে পারছো? তাহলে তার উত্তর কি? ন্যাফথালিন। তাহলে সুষম চাকরি বলতে কি বোঝাচ্ছে আমি তোমাকে বলছি, বলো। সেটা কার্বোসাইক্লিক হোক অথবা তোমার কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ হোক, অ্যালিফেটিক হোক অথবা অ্যারোমেটিক হোক, তাহলে কি কি থাকা লাগবে বলো? কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে, ভিন্ন কিছু থাকা যাবে না। তাহলে একটু ব্যাপারটা খেয়াল করো। ফিউরান, ভাইয়া কিছুক্ষণ আগে দেখলাম ফিউরানের ভিতরে কি থাকে? কার্বন হাইড্রোজেন ছাড়া অক্সিজেন থাকে। পিরিডিন, তোমাকে আমি কিছুক্ষণ দেখলাম কার্বন হাইড্রোজেন ছাড়া কি থাকে? নাইট্রোজেন থাকে। তার মধ্যে তুমি বুঝছো যে অবভিয়াসলি তোমার এটাও হবে না এটাও হবে না, এর তো নাম কিছুই নেই। তাহলে এবার বলতো ন্যাপথালিন স্ট্রাকচারে দিয়ে তাকাও। এই ন্যাপথালিন এর ভিতরে দেখো তো কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আছে না। তার মধ্যে তোমার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার এখানে কম। আচ্ছা গেল, পাইলাম। পরেরটা বলো, কোনটি বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ নয়? বি কেয়ারফুল ভাই, তোমার এখানে বলে দিছে নয়।
কোনটা বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ নয়। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু অপশন একটু খেয়াল করো যে কোনটি বিষমচাক্রিক। বিষমচাক্রিক মানে কি, এখানে তোমার কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য যে কোনো মৌল থাকতে পারে। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা তাহলে একটু খুঁজে বের করো যে কোনটা বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ নয় মানে কি। তাহলে বিষমচাক্রিক না হলে তোমাকে সুষমচাক্রিক হবো, কার্বচাক্রিক হবো, মানে শুধুমাত্র কি কি থাকবে, কার্বন আর হাইড্রোজেন থাকবে। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা তাহলে কোনটি বিষম অ্যারোমেটিক যৌগ নয়, কি হবে বলো? একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে বলে দিছে যে অ্যারোমেটিক যৌগ নয়। ফাইন, তাহলে এবার একটু কষ্ট করে বলো পিরিডিন কি অ্যারোমেটিক যৌগ না? উত্তর হচ্ছে ইয়েস, অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, তাহলে এটা হচ্ছে আনসার। তারপর খেয়াল করো ফিউরান কি আছে বলো? অক্সিজেন। তাহলে বলো এটা কি বলো? হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, এটা তোমার আনসার হচ্ছে না। তাহলে থায়ামিন কোনটা বলো? তাহলে বলো একটু খেয়াল করে দেখছো কি যে সবগুলো আনসার তোমার এখান থেকে দিছে। তার মানে হেটারোস অ্যারোমেটিক যৌগ তো তোমার কি বলে, এখন হচ্ছে অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক হবে। এখানে তুমি যা লিখছো যে অ্যারোমেটিক পারে যা লিখছো এগুলো ব্যতীত যেটা অপশন আছে, তাহলে ভাই বলো তো পিরিডিন, ফিউরান, থায়োফিন এটা কি অ্যারোমেটিকের ভিতরে আসে না? আছে। তাহলে সঠিক আনসার কোনটা বলো তো? ইপক্সি ইথেন। তো তোমরা একটু কমেন্ট সেকশনে এই যে ইপক্সি ইথেন কেউ যদি জেনে থাকো ইপক্সি ইথেনের সঙ্গে এটা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবো। ঠিক আছে, তো যার শ্রেণীবিন্যাস একটু তোমার হচ্ছে বড় টাইপের ছিল টপিকস, তো এখানে এর ভিতরে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় একটু কাইন্ডলি ভাইকে জানাবা, ইনশাআল্লাহ আমি তোমাকে আরেকবার বুঝাবো। দেখো টাইপ 6 হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তো দেখো প্রশ্ন বলছে আমার নিম্নে কোনটি সমগোত্রীয় শ্রেণী। তো এটা তোমার হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে প্রশ্নটা আসছে। ঠিক আছে, তো সমগোত্রীয় শ্রেণী এই এমসিকিউটা আনসার করার আগে আমরা সমগোত্রীয় শ্রেণী ব্যাপারটা কি এটা একটা টেকনিকের মাধ্যমে প্রথমে শিখবো। তো দেখো একটু খেয়াল করো যে আমরা ছোটবেলায় সুকুমার রায়ের অনেক কবিতা পড়ছি। তো তুমি বলতে পারো যে কেমিস্ট্রির ভিতরে বাংলা কোথা থেকে ঢুকলো, তাই না? তো দেখে তুমি বলতে পারো মেডিভাইজার টেকনিক, জাস্ট এটা মনে রাখার জন্য জাস্ট তুমি সুকুমার রায় শব্দটা মনে রাখতে পারো, তাহলে একই সাথে তোমার সমগোত্র শ্রেণীর সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্যটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আসলে সমগোত্র শ্রেণী বলতে ভাই কি বোঝালেন একটু বলে দেন। তো তুমি এভাবে মনে রাখবা যে সমগোত্র শ্রেণী কিন্তু দ্বন্দ্ব শব্দ মনে রাখবা সাধারণ সংকেত। দ্বন্দ্ব শব্দ কি মনে রাখবা? সাধারণ সংকেত, অর্থাৎ যারা সমগোত্র শ্রেণী তাদের প্রত্যেকের একটা সাধারণ সংকেত থাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দ্বন্দ্বের সাথে মনে রাখবো সাধারণ সংকেত থাকবে। তারপর ক দিয়ে মনে রাখবা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। কার্যকরী মূলক কি থাকবে ভাই বলতো? প্রত্যেকটা সমগোত্র শ্রেণীর একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। কাটে দে ফ্যান দিছস। তো আমরা টাইপ 6 এ চলে আসি। তো টাইপ 6 এ তোমার সমগোত্র শ্রেণী। তো দেখো এই প্রশ্নটা তোমার প্রশ্ন বলা আছে তোমার নিম্নের কোনটা সমগোত্র শ্রেণী। এই প্রশ্নটা তোমার বরিশাল বোর্ড 2017 সালে আসছে। তো এই প্রশ্নটা আনসার করার পূর্বে আমরা সমগোত্র শ্রেণী জিনিসটাকে এটা শিখবো। দেখো যে সমগোত্র শ্রেণী এই জিনিসটা তোমার হচ্ছে পারার জন্য আমি জাস্ট একটা টেকনিক রেখে রাখছি, মেডিভাইজার টেকনিক। যে সুকুমার রায়, তুমি বলতে পারো যে ভাই কেমিস্ট্রির ভিতরে বাংলা কিভাবে আসলো, তাই না? আচ্ছা, তো এখন এই তুমি যদি সুকুমার শব্দটা মনে রাখতে পারো তাহলে একই সাথে তোমার সমগোত্র শ্রেণীর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দুইটাই হয়ে যাবে। তো আসলে দেখো একটু খেয়াল করো যে সমগোত্র শ্রেণী সুকুমার রায় বৈশিষ্ট্য আমরা কিভাবে মনে রাখবো এর মাধ্যমে। তাহলে এবার মনে রাখবা দ্বন্দ্ব সূত্র মনে রাখবা একটা সাধারণ সংকেত থাকবে, মানে যে সমস্ত সমগোত্র শ্রেণী আছে প্রত্যেকের একটা সাধারণ সংকেত থাকবে। তাহলে দ্বন্দ্ব সূত্র মনে রাখবা একটা নির্দিষ্ট একটা সাধারণ সংকেত থাকবে। 2 নম্বর হচ্ছে কতে মনে রাখবা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। ঠিক আছে, আচ্ছা ভাই 3 নম্বর মতে মনে রাখবা যে পাশাপাশি দুটি গ্রুপের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। কি থাকবে ভাই? মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তাহলে কিভাবে খেয়াল করো যে আমরা জানি ওএইচ তোমার হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক, তাহলে CH3OH এটাকে বলে তোমার মিথানল। কি বলা হয়? মিথানল। পাশাপাশি মানে বলো এখানে কার্বন কয়টা? একটা। তার পরের কার্বন, তার পরের গ্রুপটা কয় কার্বন বিশিষ্ট? দুইটা। তাহলে খেয়াল করো CH3CH2। এখন চলো এই দুটোর ভিতরে পার্থক্য খোঁজার ট্রাই করি। তাহলে আমি একটু খেয়াল করি এখানে কি আছে বলো? CH3। এখানে কি আছে বলো? CH3। এখানে আছে OH, এখানে আছে OH। তাই বল একটু কষ্ট করে ভাই বলো এই পাশাপাশি দুইটা অ্যালকোহল গ্রুপের মধ্যে সমগোত্র শ্রেণীর ভিতরে পার্থক্য কি হয়েছে বলো? এই গ্রুপটা না, এটাকে তোমার বলা হয় মিথিলিন মূলক। সেম ভাবে আরেকটা তুমি উদাহরণ খেয়াল করো যে এটা তোমার কি বলো? ইথেন, মানে অ্যালকান সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে আমি বলো এটার এর ভিতরে পার্থক্য কোথায়? তাহলে খেয়াল করো যে এটা এখানে যা আছে এখানে তাই আছে, এখানে যা আছে এখানে সেম আছে। তাহলে আমি বলো এই দুটোর ভিতরে পার্থক্য কি বলো? পার্থক্য তোমার হচ্ছে মিথিলিন মূলক। এই জন্যই বলা হয়েছে যে তাহলে আমি কি বলতে পারি তাহলে যে দেখো যেহেতু এটার এর ভিতরে মিথিলিন মূলকের পার্থক্য আছে এই জন্য এদেরকে বলবো তারা একই সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত। আবার খেয়াল করো যে এখানে আমি কি তাহলে সেম কথা বলতে পারি না যে যেহেতু এই দুটোর ভিতরে মিথিলিন মূলকের পার্থক্য আছে তাহলে তারা কি একই সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত। ওকে, তাহলে মজা রাখবা পাশাপাশি দুইটি গ্রুপের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে।
তারপর লাস্ট ওয়ান খেয়াল করো রাই। তো রাইতে মনে রাখবা যারা একই ধরনের রাইতে মনে রাখবা রাসায়নিক বিক্রিয়া দিবে, কি দিবে ভাই বলো তো? তাহলে একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করবে। এই হলো তোমার টোটাল 4টা বৈশিষ্ট্য সমগোত্র শ্রেণীর। তাহলে যদি তোমাকে কোনো প্রশ্ন করে সমগোত্র শ্রেণী কাকে বলে, অথবা প্রশ্ন করে সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য কি, তাহলে তুমি একটু কষ্ট করে 4টে লিখে রাখবা। তো এখন একটু খেয়াল করো, এই এমসিকিউটা সলভ করার আগে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা তোমাকে বলে সাধারণ সংকেত। তো মনে রাখবে প্রত্যেক, তাহলে তুমি 1 নম্বর বৈশিষ্ট্য কি বলছো, যে প্রত্যেকটা সমগোত্র শ্রেণী কি থাকবে, একটা সাধারণ সংকেত থাকবে। তাহলে খেয়াল করে দেখো যে এখানে আছে অ্যালকেন, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত তোমার হচ্ছে CnH2n+2, অর্থাৎ এখানে তোমার কার্বন সংখ্যা তুমি যদি বসাও 2, তাহলে হাইড্রোজেন বসবে কতগুলা, এই কার্বনের 2 গুণ করে 2 যোগ, তাহলে কার্বন 2 গুণ করলে কত হয় 4, 2 যোগ করলে কত হয় 6। এটা একটা তোমার কি অ্যালকেন সমগোত্র শ্রেণীর সদস্য। আবার ধরো তুমি সাপোজ কার্বন বসালে 3, তাহলে এবার বলো তো হাইড্রোজেন কয়টা হবে? 3 এর দ্বিগুণ 6, তার সাথে 2 যোগ 8, তাহলে বলো এখানে হাইড্রোজেন কতগুলো হবে বলো 8। এরকম করে তুমি হচ্ছে কার্বন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তুমি 1000টা লিখতে পারো। এই সবগুলো কিসের অন্তর্ভুক্ত? অ্যালকেন নামক সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত। বুঝতে পারলো? সেম ভাবে তুমি আসো অ্যালকিন, তাহলে অ্যালকিনে কার্বন যা থাকবে হাইড্রোজেন তার কয় গুণ হবে? 2 গুণ। তাহলে ধরো তুমি সাপোজ লিখলে কার্বন 2, তাহলে হাইড্রোজেন কতগুলো হবে খেয়াল করছো? তাহলে তার দ্বিগুণ, তাহলে C2H4। তো বি কেয়ারফুল, মনে রাখবা এক সদস্য বিশিষ্ট কোনো অ্যালকিন দুনিয়াতে নাই, পাওয়া যায় না। ঠিক আছে, মানে C1 দিয়ে তুমি কোনো কিছু লিখতে পারবা না। এখন তাহলে একটু খেয়াল করো, তুমি যদি C3 লিখতা, তাহলে হাইড্রোজেন কতগুলো হইতো? তাহলে কার্বন যা লিখছো তার দ্বিগুণ, তাহলে 3 আছে, তার দ্বিগুণ কত বলো ভাইয়া? 6। বুঝতে পারলো? সেম ভাবে একটু খেয়াল করো অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে কি ঘটনা করছে, এইখানে তুমি কার্বন যা বসাবা তার 2 গুণ করার পরে 2 মাইনাস করে দিবা। এখন মনে করো তুমি কার্বন বসালা 2, তাহলে হাইড্রোজেন কতগুলো হবে? তার দ্বিগুণ করবা। কার্বন 2 আছে, 2 গুণ করলে কত হয় 4, 2 মাইনাস করলে কত হয় 2। এখন তুমি ধরো কার্বন 3 বসালা, তাহলে এবার বলো 3 এর দ্বিগুণ কত 6, 2 মাইনাস করলে কত হয় 4। ঠিক আছে, ইটিসি। তো এরকম তুমি মনে করো যে অনেকগুলো অসংখ্য লাখ লাখ, ঠিক আছে, তুমি আসলে অ্যালকেন সমগোত্র শ্রেণী পাবা। এই জন্য মূলত বলা হয় জৈব যৌগের পাশে অনেক বেশি কার্বনের এগুলো হলো বিশেষ বৈশিষ্ট্য। তারপরে খেয়াল করো অ্যালকোহল ইথার, তুমি মনে রাখতে পারো যে অ্যালকোহল ইথার মনে করো সহোদর ভাই, আবার এলডিহাইড কিটোন তারা সহোদর ভাই, কার্বন অ্যাসিড এস্টার তারা সহোদর ভাই। ঠিক আছে, তাহলে আবার বলো সহোদর ভাই হলে তাদের তো অনেক দিক থেকে বৈশিষ্ট্য মিল থাকবে না? অবশ্যই মিল থাকবে। তো একটু খেয়াল করো এই অ্যালকোহল ইথার তাদের নিজস্ব একটা কি আছে ভাই বলো, সাধারণ সংকেত আছে। যেমন CnH2n+1, এটাকে বলে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক মানে কি, অ্যালকিন থেকে তুমি যখন একটা হাইড্রোজেন অপসারণ করবা, মনে করো সাপোজ CH4, এটা তোমার হচ্ছে মিথেন অ্যালকেন সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত। কেমনে বুঝলাম? কার্বন তোমার আছে একটা, তার 2 গুণ করো, 1 আর 2, 1 ইন্টু 2 2, তার 2 যোগ করলে কত হয় 4। তার মানে বলো এই সাধারণ সংখ্যাটা মানছে না? মানছে। তাহলে এখন যদি কোনো এরকম ঘটনা ঘটে এখান থেকে একটা হাইড্রোজেন যদি কোনোভাবে রিমুভ হয়, তাহলে তোমার বলতো কার্বন কয়টা দাঁড়ালো? 3টা, তাহলে একটা হাত ফাঁকা হলো। এটাকে তুমি বলবা অ্যালকাইল মূলক। তো এই অ্যালকাইল মূলকটা মূলত আর দ্বারা প্রকাশ করা হয়, বন্ড আর দ্বারা প্রকাশ করা হয়। তুমি চাইলে এটাও লিখতে পারো, তুমি চাইলে কিন্তু খেয়াল করে দেখো যে আমরা জানি অ্যালকাইলের সাধারণ সংকেত CnH2n+2, এটা তো সাধারণ সংকেত তাই না? এখান থেকে তোমার যখন একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে ভাই বলো তো 2 এর জায়গায় কত হবো 1, তাহলে CnH2n+1, এই একটা হাত ফাঁকা। তার মানে মনে রাখবা এই আর মূলক যে কথা, এই CnH2n+1 একই কথা। বুঝতে পারলো? এখানে আমার জায়গা স্বল্পতার জন্য আমি তোমার এটা না লিখে আর এর মান আর লিখছি। তাহলে CnH2n+1 এটা অ্যালকাইল মূলক, তার সাথে কি আছে OH গ্রুপ, এটাও অ্যালকোহলের সাধারণ সংকেত হতে পারে। আবার ইথারের ক্ষেত্রে তোমার কি আর বন্ড আর, এই ওটাকে বলে কার্যকরী মূলক। একটু পরের টাইমে আমরা বলবো যে কার্যকরী মূলক কোনটা কি, কোনটাকে দ্বারা কি বোঝায় ইত্যাদি। তাহলে আর বন্ড ও বন্ড আর, এটা কার সাধারণ সংকেত? ইথার। তো এখন এই দুটার একটা কমন সাধারণ সংকেত আছে, কি আছে ভাই বলো তো? এই দুটার একটা কমন সাধারণ সংকেত আছে। খেয়াল করো আমি এটা করে দিচ্ছি, এই বাকি তুমি বাসায় ট্রাই করবে একই টাইপের। যেমন তুমি খেয়াল করে ধরো আমি দুইটা অ্যালকোহল, এই সাধারণ সংকেত ফলো করে এমন একটা অ্যালকোহল নিব আর ইথার নিব। খেয়াল করো, ধরো আমি এখানে লিখলাম CH3 CH2OH, ঠিক আছে। আবার আমি ধরো একটা ইথার নিলাম CH3OCH3। এখন আমি এই দুইটার ক্ষেত্রে কার্বন সংখ্যা আর হাইড্রোজেন সংখ্যা গণনা করব, ঠিক আছে। তাহলে আমি একটু কষ্ট করে বলো এখানে কার্বন কয়টা আছে? 2টা। হাইড্রোজেন কয়টা আছে বলো? 3 2 5 আর 1 6। তাহলে হাইড্রোজেন দ্বারা তোমাদের 6টা। অক্সিজেন কয়টা আছে? একটা। আর নিচেরটা মিলাও, কার্বন কয়টা আছে? 2টা। হাইড্রোজেন কয়টা আছে? 6টা। অক্সিজেন কয়টা আছে? একটা। তাহলে একটু কষ্ট করে বলো তো ভাই এই দুইটা সাধারণ সংকেত কি এটা না? তাহলে এখানে একটু তাকাও, এখানে কার্বন কয়টা আছে? 2টা। তাহলে ওর দ্বিগুণ করো, তার মানে ধরো আমি ধরে নিলাম সাপোজ কার্বন n সংখ্যক, তাহলে এক দ্বিগুণ করলে কত হয় 4, তার সাথে 2 যোগ করলে হয় তোমার 6। তাহলে আমি কি লিখতে পারি CnH2n+2, তারপর কি থাকবে O। তারপর আমি একই সাথে বলতে পারি এই CnH2n+2O এটা একই সাথে তোমার অ্যালকোহল এবং একই সাথে তোমার ইথারের সাধারণ সংকেত। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে সেম ভাবে কি ভাই এলডিহাইড কিটোনে তুমি পারবা না?
বলতে পারবা না। তাহলে আমি সেম ধরো এই দুটো আমি আরেকটা উদাহরণ দিই। ধরো সাপোজ CH3 CH2 CH2, এটা তোমার হচ্ছে অ্যালডিহাইডের একটা যৌগ। আমি তুমি কিটুন নিবা, তাহলে CH3 CO CH3, তুমি এটা নিলা। এখন আগের মতন সেম কাজটা করো, কার্বন গণনা করো, হাইড্রোজেন গণনা করো। কার্বন কয়টা আছে এখানে বলো? কার্বন আছে তোমার 3টা। হাইড্রোজেন কয়টা আছে ভাই বলো তো? 3 2 5 আর 1 6। ফাইন, ভালো কথা। অক্সিজেন কয়টা আছে ভাই? একটা। এখন তুমি এক কাজ করো, নিচেটাকে সেম ভাবে মিলাও। কার্বন কয়টা আছে বলো? একটা, দুইটা, তিনটা। এই কার্বন 3টা। হাইড্রোজেন কয়টা আছে ভাই বলো? 3 3 6। অক্সিজেন কয়টা আছে ভাই? একটা। তাহলে ভাই একটু খেয়াল করে দেখো তো এখানে কি গণনা করলো। তুমি যে কার্বন এই যে সংখ্যাটা n ধরো, তাহলে 3 তার 2 গুণ কত? 6। তাহলে আমি কি বলতে পারি এখানে তোমার হাইড্রোজেন কার্বন সংখ্যা 2 গুণ হয়ে গেছে। শুধু 2 গুণ হয় না, পাশাপাশি তোমার কি আছে বলো? এখানে একটা অক্সিজেন আছে। তার মানে আমি এর সাথে বলতে পারি এই যে সংকেতটা, এটা একই সাথে তোমার এলডিহাইড, একসাথে কিটোনের সাধারণ সংকেত। তো তুমি সেম ভাবে তুমি যদি এটার উদাহরণ নাও, তাহলে তুমি পাবা CnH2n। দেখো একটু খেয়াল করো, এটার এটার পার্থক্য হচ্ছে এই, এখানে হাইড্রোজেন কয়টা আছে, সরি অক্সিজেন কয়টা আছে? 2টা। এই তুমি O2 লিখবা। এখানে কিন্তু অক্সিজেন ছিল একটা, এই জন্য আমি একটা অক্সিজেন লিখছি। কিন্তু এখানে অক্সিজেন কয়টা ভাই বলো তো? 2টা। বুঝতে পারলো? এখন একটু খেয়াল করে দেখো লাস্ট ওয়ান অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে কি হবে? R বন্ড and H2। তাহলে তুমি যদি সেম ভাবে এখানে কয়েকটা সমগোত্র শ্রেণী নাও, সাপোজ আমি তোমার এদিকে নিলাম, এটা খেয়াল করো, আমি লিখলাম CH3 NH2, আমি লিখলাম CH3 CH2 NH2, আমি লিখলাম CH3 CH2 CH2 NH2। ঠিক আছে? তো এগুলো একটা কমনালিটি দেখবো আমি, যে এগুলোর ভিতরে আমি এখন কাউন্ট করবো যে কার্বন কয়টা আছে বলো তো ভাই? একটা। হাইড্রোজেন কয়টা হলো? 3 আর 2 5। তাহলে হাইড্রোজেন 5টা, নাইট্রোজেন একটা। সেম ভাবে এখানে কাউন্ট করো, কার্বন কয়টা আছে বলো? 1 2। তাহলে কার্বন 2টা। হাইড্রোজেন কয়টা আছে বলো? 3 2 5 5 2 7। এই হলো তোমার নাইট্রোজেন। এখানে একটু কষ্ট করে বলো কার্বন কয়টা আছে? কার্বন হচ্ছে তোমার 3টা। হাইড্রোজেন কয়টা? 3 2 5 2 7 8 9। তাহলে হাইড্রোজেন আছে তোমার 9টা, তারপর তোমার আছে নাইট্রোজেন। একটু খেয়াল করে দেখো যে এইখানে আমার একটা সাধারণ কমন প্যাটার্ন ফলো করছে। কেমন? যে ধরো তোমার কার্বন সংখ্যা তুমি যদি n সংখ্যক ধরো, তুমি কার্বন সংখ্যা দ্বিগুণ করো। ধরো কার্বন একটা আছে, 2 গুণ করলে কত হয়? 2। কত যোগ করলে 5 হয়? উত্তর হচ্ছে 3। তারপর খেয়াল করো, তাহলে তোমার বলো পরেরটাতে আসো, কার্বন কয়টা আছে? 2। দ্বিগুণ করো, 2 দুগুণে 4। 3 গুণ করলে উত্তর হচ্ছে 7। আবার খেয়াল করো নিচেটা মিলো, কার্বন কত? 3। দ্বিগুণ করলে 6। কত যোগ করলে 9 হয়? উত্তর হচ্ছে 3। তাহলে আমি কি বলতে পারি কার্বন এখানে তুমি যে সংখ্যাটা বসাবা তার কয় গুণ করবা? 2 গুণ করার পরে কত বসাবা? 3 বসাবা। তার সাথে কি থাকবে? নাইট্রোজেন। এই জন্য বলতে পারি অ্যামিনের এটাও যেমন সাধারণ সংকেত, আমি একই সাথে বলতে পারি এটাও তার সাধারণ সংকেত। বুঝতে পারলা? তার মানে এই সাধারণ সংকেত গুলা যে যৌগগুলা ফলো করবো সে হচ্ছে তোমার ওই সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত। বুঝতে পারলা? আচ্ছা, তাহলে তুমি যখন নামকরণ, আমরা পরে টাইপে চলে যাবো, আর একটা টাইপ আছে নামকরণ। তো ওইখানে এই অ্যালকেনের নামকরণের শেষে তোমার উচ্চারণ করতে হয় এন। অ্যালকেন যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। অ্যালকেনে কিন্তু উচ্চারণ করতে হয় মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন। অ্যালকেনে কিন্তু উচ্চারণ করতে হয় মিথাইন, ইথাইন, লাস্টে আইন উচ্চারণ করতে হয়। এটা হলো এন উচ্চারণ করবা, এটা ইন, এটা আইন, এটা অল, এটা তোমার কি ইথার, ইপক্সি, ইথেন, ইথক্সি, ইথেন। এটা তোমার হচ্ছে নাল, মানে এল উচ্চারণ করতে হয়। এটা তোমার হচ্ছে ওন উচ্চারণ করতে হয়। এটা তোমার ওইক অ্যাসিড উচ্চারণ করতে হয়। এটা তোমার অ্যাস্টার উচ্চারণ করতে হয়। এটা তোমার হচ্ছে কি অ্যামিন, অ্যামিন উচ্চারণ করতে হয়। তো এগুলো তুমি হচ্ছে আমাদের যে নামকরণ সিরিজটা আছে ওইখানে এসে আমরা বিস্তারিত আলোচনা করবো। এখন চলো আমরা এমসিকিউটা সব সলভ করা ট্রাই করি। নিম্নের কোনটা সমগোত্রীয় শ্রেণী? তার মানে যারা এই 4টে বৈশিষ্ট্য মেনটেন করবে তাদেরকে তুমি কি বলতে পারবা? সমগোত্র শ্রেণী বলতে পারবা। আচ্ছা একটু খেয়াল করে দেখো, ইথেন এন উচ্চারণ আছে, মিথেন এন উচ্চারণ আছে, কিন্তু প্রোপিন ইন হয়ে গেছে। এই দুটো তোমার হচ্ছে অ্যালকেন সমগোত্র শ্রেণী, মানে এটা। আর প্রোপিন তোমার হচ্ছে অ্যালকেন সমগোত্র শ্রেণী। সো সমগোত্র শ্রেণী ভিন্ন হয়ে গেছে, এক হয়নি। হ্যাঁ, পরেরটা কি আছে বলো? ইথিন, প্রোপিন, বিউটেন। ভাই এই দুটো তোমার কিসের অন্তর্ভুক্ত বলো? অ্যালকিনের অন্তর্ভুক্ত। কিন্তু বিউটেন কি অ্যালকেন? ভাই সেম সমগোত্র শ্রেণী হয় না। পরেরটা বলছে তোমার ইথেন, প্রোপেন, বিউটেন। ভাই একটু খেয়াল করে দেখো সবগুলা কি এন আছে না? ইথেন, প্রোপেন, বিউটেন। তার মানে কি বলো? সবগুলাই অ্যালকেন সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এক্ষেত্রে তোমার সঠিক আনসার তোমার কোনটা বলো তো ভাই? এক্ষেত্রে তোমার সঠিক আনসার তোমার হচ্ছে ঘ। ঠিক আছে? পরে একটু তুমি যদি অপশন টেস্ট করতে চাও করতে পারো। ইথিন ইন হয়ে গেছে, মিথেন এন হয়ে গেছে, বিউটেন এন হয়ে গেছে। তার মানে কি অ্যালকিন আর অ্যালকেন দুই সমগোত্র শ্রেণীর মিশ্রণ। সো এটা আমার আনসার হবে না। তো আমার সঠিক আনসার কোনটা? উত্তর হচ্ছে গ। তো তুমি একটু কাইন্ডলি, একটু সময় লাগলেও তুমি ব্যাপারগুলো একটু মানে ব্যাখ্যাগুলো দেখো, তাহলে ইনশাআল্লাহ আশা করি তোমার এই ব্যাপারগুলো মনে থাকবে। তারপর আমি আরেকবার বলি, যদি কোনো একটা পয়েন্টে তোমার বুঝতে অসুবিধা হয় একটু কষ্ট করে কমেন্টে জানাবা। আমি আরেকবার ব্যাপারটা প্রয়োজনে এটার উপর ভিডিও করার মাধ্যমে তোমাকে ব্যাপারটা ক্রিস্টাল। তো আমরা 7 নাম্বার টাইপে চলে আসছি। তো 7 নাম্বার টাইপ হচ্ছে কার্যকরী মূলক। ঠিক আছে?
তো এখানে আমি দুইটা প্রশ্ন লিখে রাখছি, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে নাইট্রাইলের কার্যকরীমূলক কি, এটা বেশ কয়েকবার বোর্ড পরীক্ষায় আসছে। আর 2 নম্বর হচ্ছে তোমার বিশাল একটা বড় যৌগ লিখছি, লিখার পরে প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে যে যৌগটির টোটাল কার্যকরী মূলকের সংখ্যা কয়টি। তাহলে আমার এই প্রশ্ন দুইটা আনসার করার আগে আমাকে আসলে কার্যকরী মূলক সম্পর্কে ধারণা থাকা লাগবে, ঠিক আছে। তো আমরা এই টাইপ 6 এর ভিতরে পড়ছি যে সমগোত্র শ্রেণী কোনগুলা, ঠিক আছে। তো এই প্রত্যেকটা সমগোত্র শ্রেণী আমরা জানি যে প্রত্যেকটা সমগোত্র শ্রেণী একটা নির্দিষ্ট কার্যকরী মূলক বিদ্যমান থাকে, ঠিক আছে। তো দেখো এখানে আমি সিরিয়ালি 1 থেকে 15 পর্যন্ত লিখে রাখছি। একটু কষ্ট হইলেও তোমাকে 15 পর্যন্ত সিরিয়ালি মুখস্থ করা লাগবে, কারণ কি জানো, এই শ্রেণীটা আমার নামকরণ করার ক্ষেত্রে লাগবে। এটা তুমি নিচ থেকে যত উপরের দিকে যাবা তার সক্রিয়তা বৃদ্ধি পেতে থাকে, মানে নিচ থেকে তুমি উপরে যত যাবা সক্রিয়তা বৃদ্ধি পায়। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো অ্যাসিড হ্যালাইড আর সালফোনিক অ্যাসিড এই দুটোর ভিতরে সক্রিয়তা বেশি কার, তাহলে আনসার হবে তোমার সালফোনিক অ্যাসিড। মানে তোমার নিচের গুলার থেকে উপরের গুলো যারা আছে তারা অধিক সক্রিয়, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখন আমাকে এই টাইপ 7 এ জানতে হবে যে প্রত্যেকটা সমগোত্র শ্রেণী আমরা বলছিলাম নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। যেমন ধরো কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী বন্ড সি ডাবল ও এইচ, সালফোনিক অ্যাসিড এইচএসও3, অ্যাস্টারের সি ডাবল ও আর, অ্যাসিড হ্যালাইড বন্ড সিও এক্স। তো এদের পাশাপাশি তোমার এই গাঠনিক সংকেতটা তোমাকে পাঠতে হবে, ঠিক আছে। তো গাঠনিক সংকেত তোমাকে জাস্ট একটা দিয়ে মাথায় রাখতে হবে, সেটা তোমার হচ্ছে এদের যোজতা, মানে যোজনী বেসিসে তোমাদের কি করবে স্ট্রাকচার গুলো অঙ্কন করা লাগবে। যেমন ধরো কার্বনের যোজনী কত 4, 1 2 3 4। এই দেখো অক্সিজেনের যোজনী কত 2। সো এদিকে দেখো একটা ফিল আপ হয়েছে, টোটাল অক্সিজেন আছে তোমার 2টা। এদিকে একটা ফিল আপ হয়েছে, এদিকে একটা ফিল আপ হয়েছে, তার সাথে কি হাইড্রোজেন যোজন নিয়ে এটা ফিল আপ হয়েছে। তো এখানে তোমার এই গাঠনিক সংকেত যতগুলো আছে তুমি যদি আসলে যোজনী সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি এই গঠনগুলো লিখতে পারো, খুব একটা কঠিন কিছু না। দেখো তোমার প্রথম কাজ হচ্ছে সমগোত্র শ্রেণীর পাশাপাশি এই কার্যকরী মূলকগুলো তোমাকে মুখস্থ রাখা লাগবে। কার্বক্সিলিক অ্যাসিডের সি ডাবল এইচ, সালফোনিক অ্যাসিড এইচএসও3, এস্টারের বন্ড সি ডাবল ও আর, অ্যাসিড হ্যালাইড বন্ড সিও এক্স, অ্যাসিড অ্যামাইড বন্ড সিও এনএইচ2, সায়ানাইড সিএন। একটু খেয়াল করে দেখো সায়ানাইডে তোমার হচ্ছে সিএন, ঠিক আছে। তো এই যে দেখো একটু লেখা আছে ইম্পর্টেন্ট পার্ট, পাশাপাশি তোমার লিখছে লেস ইম্পর্টেন্ট, মানে নিচের গুলা কম আসে, এজন্য আমি তোমাকে বলছি লেস ইম্পর্টেন্ট। তো যারা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা একটু কাইন্ডলি একটু বেশি করে পড়বে আর কি, ঠিক আছে। আচ্ছা, যাদের তোমার হচ্ছে পাস করার প্রয়োজন শুধুমাত্র তোমার হচ্ছে যে বাম দিকের অংশটুকু পড়লেই হবে। তো একটু খেয়াল করে দেখো এখানে আমি তোমার লিখছি সিএন মানে তোমার হচ্ছে সায়ানাইড। ধর এই ব্যাপারটা উল্টায় দেয়, ধরো আগেরটা ছিল সিএন সায়ানাইড, তাহলে যদি বলে এনসি তাহলে একটু খেয়াল করে দেখো এনসি মানে তোমার আইসোসায়ানাইড। নাম কি ভাই? সিএন মানে সায়ানাইড, এনসি মানে আইসোসায়ানাইড। তুমি এই জায়গায় কিন্তু একটু ভুলটা করতে পারো, সো একটু মার্কিং করে রাখলাম, বি কেয়ারফুল। তুমি যখন পড়তে যাবে এবার একটু ভালো করে খেয়াল করবা। সিএন মানে সায়ানাইড আর এনসি মানে কি বলো আইসোসায়ানাইড, বুঝতে পারলাম। আচ্ছা, তারপর তোমার হচ্ছে সিএইচও কে বলে এলডিহাইড, সিও কে বলে কিটোন, ওএইচ কে বলে তোমার হচ্ছে অ্যালকোহল, অ্যাসিড তোমার হচ্ছে থায়োল, আর এনএইচ2 কে বলে অ্যামিন, আর ইথার কে বলে ও। আর দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন, আর একক বন্ধন থাকলে তোমার হচ্ছে অ্যালকান। তো এই হচ্ছে তোমার কার্যকরী মূলক। তবে যদি তোমাকে একটা প্রশ্ন করে যে নিচের কোন সমগোত্র শ্রেণীর কোনো কার্যকরী মূলক নাই, যদি এই প্রশ্ন আসে তাহলে তুমি আনসার দেখাবা অ্যালকেন। মানে অ্যালকেনে যে কার্বনের একক বন্ধন এটাকে তোমার আসলে কার্যকরী মূলক হিসেবে গণনা করা হয় না, বুঝতে পারলা। আচ্ছা, তাহলে তুমি এই বাম দিকের অংশটুকু তুমি দুর্বল ছাত্র হোক, মানে কি বলে ভালো ছাত্র হোক, ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, অথবা শুধুমাত্র বোর্ড পরীক্ষা পাশ করতে হোক, তোমাকে এইটুক মুখস্থ রাখাই লাগবে। আশা করি ইনশাল্লাহ এর ভিতরে কমন পড়ে যাবে। যদি বাই চান্স কমন না পড়ে, ঠিক আছে, তাহলে তুমি আসলে এটা রিজিকের উপর সাইডে দিও, কারণ আসলে এত কিছু তোমার পক্ষে পড়া সম্ভব না, বুঝতে পারলে। আচ্ছা, তারপর খেয়াল করে দেখো যে এখানে তোমার এই যে তো তোমার এখানে ব্যতিক্রম কিছু লিখে রাখছি, মানে এগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু নিচের টুকু না পড়লে তোমার চলবে, অসুবিধা নেই। তাহলে এখানে লিখছে নাইট্রো যৌগ NO2 অ্যানহাইড্রাইড বন্ড COO, আইসোসায়ানাইড কিছু আগে বললাম NC, আইসোথায়োসায়ানাইড এটা একটু কাইন্ডলি মুখস্থ রাখবা। আইসোথায়োসায়ানাইড এটা কার্যক্রম হলো তোমার হচ্ছে NCS। আবার নাইট্রোসো যৌগ তোমার হচ্ছে NO, নাইট্রোসো কি ভাইয়া NO, আর ফেনো তোমার হচ্ছে OH গ্রুপ থাকবে, পারঅক্সাইড হলো বন্ড O বন্ড R, বুঝতে পারলে। এদিকে তোমার আর মূলক থাকতে পারে, ওদিকে টার মূলক থাকতে পারে। আচ্ছা, আর লেস ইম্পর্টেন্ট যেগুলো একটু কাইন্ডলি মুখস্থ করে নিয়ে একটু বি কেয়ারফুল। দেখো সালফোনিক অ্যাসিড HSO3, যদি তোমার এখানে অক্সিজেন 3টা আছে, যদি একটা কম হয় এটা বলে সালফিনিক অ্যাসিড, আর যদি তোমার আরেকটা অক্সিজেন কম থাকে এটা বলে সালফেনিক অ্যাসিড। আর হাইড্রোজয়েট হলো তোমার বন্ড CO NH2, তারপর তোমার ইমাইড হচ্ছে তোমার CO NaCO, তারপর তোমার ইমিডাইন CNH2, বুঝতে পারলো। তো এগুলো তোমার লেস ইম্পর্টেন্ট, তুমি চাইলে মনে রাখতে পারো, না চাইলে স্কিপ করে গেলেও কোনো অসুবিধা নাই। তবে তোমার হচ্ছে বাম দিকের অংশটুকু আর এইটুকু একটু কাইন্ডলি মুখস্থ করে নেওয়া লাগবে। তো এখানে একটু খেয়াল করে একটু দেখো যে এখানে আমি বেশ কিছু যৌগ লিখে রাখছি, এটা বোঝার পর এই অংশটুকু থেকে তোমাকে বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে। তো দেখো এই আসলে তোমাকে কোনো কিছু মুখস্থ করা লাগবে না, জাস্ট একটু বুঝো। যেমন এটা বলা আছে 1 ডিগ্রি অ্যালকোহল, তোমাকে প্রশ্ন দেবো নিচের কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 1 ডিগ্রি বের করবে তুমি কেমনে, দেখো একটু খেয়াল করে দেখো যে আমরা জানি
যে কার্বন আছে কি নাই তার উপর বেসিস করে তুমি কার্যকরী মূলককে দুই ভাগে ভাগ করতে পারো, কার্বন যুক্ত কার্যকরী মূলক যেমন CH ও COOH, আর আরেকটা হচ্ছে কার্বন বিহীন কার্যকরী মূলক যেমন তোমার OH, ঠিক আছে, HSO3। একটু খেয়াল করে দেখো এদের ভিতরে কোনো কার্বন নাই, তাহলে OH তোমার হচ্ছে কার্বন বিহীন কার্যকরী মূলক। তাহলে যারা কার্বন বিহীন কার্যকরী মূলক তাদের ক্ষেত্রে খেয়াল করবা এটা যে কার্বনের সাথে যুক্ত ওই কার্বনটা কতগুলা কার্বনের সাথে যুক্ত তার দ্বারা ডিগ্রি নির্ধারিত হবে। আমি কথাটা আরেকবার বলি, কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত ওই কার্বনটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে তার দ্বারা তুমি কি করবা, ডিগ্রি নির্ধারণ করবে। যেমন খেয়াল করো 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, তাহলে বলো তো এখানে ওইস আছে, ফাইন, এটা কোন কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত, এটার সাথে। এটা আবার সরাসরি কয়টার সাথে যুক্ত আছে, একটা, এই জন্য আমি এটাকে বলতেছি 1 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারলো? আচ্ছা, পরে আসো, ওইস এটা এই কার্বনের সাথে যুক্ত, তাহলে বলতো এই কার্বনটা সরাসরি কয়টার সাথে যুক্ত আছে, উত্তর হচ্ছে 2টা। তাহলে এই জন্য এটাকে আমি কয় ডিগ্রি বলতে পারি ভাই বলতো, 2 ডিগ্রি। তাহলে তুমি ভাই বলতো এই ওইসটা এই কার্বনের সাথে যুক্ত আছে, ঠিক, তাহলে এই কার্বনটা সরাসরি কয়টার সাথে যুক্ত আছে বলো, একটা, দুইটা, তিনটা, এই জন্য আমি কয় ডিগ্রি বলবো এটাকে বলো, এটাকে আমি তোমার বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারলো? সিমিলার ওয়েতে আমি বলতে পারি 1 ডিগ্রি অ্যামিন কোনটা, 2 ডিগ্রি অ্যামিন কোনটা, 3 ডিগ্রি অ্যামিন কোনটা। 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে তোমার এই NH2 গ্রুপ যেটা আছে এটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে তার দ্বারা তুমি কি করবা, ডিগ্রি নির্ধারণ করবা। তাহলে NH2 কয়টার সাথে যুক্ত আছে বলা, একটার সাথে যুক্ত আছে, এই জন্য এটা তুমি বলবে 1 ডিগ্রি অ্যামিন। এখানে আসো, NH এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে তোমার CH3 দ্বারা, তাহলে বলতো এই NH গ্রুপটা কয়টার সাথে সরাসরি যুক্ত আছে কার্বন, 2টা, এই জন্য তুমি বলবা 2 ডিগ্রি অ্যামিন। এখানে আমি একটু কষ্ট করে বলো তো কয়টার সাথে যুক্ত আছে, উত্তর হচ্ছে 3টার সাথে যুক্ত আছে, সেটা তুমি বলবা 3 ডিগ্রি অ্যামিন। তো এই অংশটুকু থেকে বেশ কয়েকবার বুট পরীক্ষা প্রশ্ন আসছিল, কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 2 ডিগ্রি অ্যামিন, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল ইত্যাদি। তাহলে আমার মনে হয় তুমি এই অংশটুকু ব্যাপারটা ক্লিয়ার হয়েছো, ঠিক আছে। এরপরেও যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থাকে গাপলা থাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবা। আশা করি তুমি এতটুকু ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো চলো আমরা একটু আমার এমসিকিউ দুটো সলভ করার ট্রাই করি। তো এখানে বলছে নাইট্রাইল এর কার্যকরী মূলক কি, তুমি আশা করি পারবা। দেখো আমি তোমাকে বারবার বলছিলাম যে নাইট্রাইল এই সায়ানাইডের আরেকটা নাম হচ্ছে তোমার নাইট্রাইল, কি বলতো, এই সায়ানাইডের আরেকটা নাম হচ্ছে কি তোমার বলো, সায়ানাইড বা নাইট্রাইল বলতে পারো, ঠিক আছে। আবার যদি এটা উল্টাই দেয় অ্যান্সার, তাহলে সেটা কি বলবো, আইসোসায়ানাইড। তাহলে আমি একটু কষ্ট করে বলো এখানে সঠিক আনসার কোনটা, সায়ানাইড মানে তোমার হচ্ছে সিয়ান। বুঝতে পারলো? আচ্ছা, পরের চলে আসো। পরের প্রশ্ন বলছে যে এই যে একটা বিশাল বড় যৌগ দেওয়া আছে, তোমাকে কাউন্ট করতে বলছে টোটাল কার্যকরী মূলক কয়টা। চলো আমরা কাউন্ট করি। তাহলে আমি বলছিলাম যে ত্রিবন্ধন এটা একটা কার্যকরী মূলক অ্যালকাইন, এখানে তোমার আছে দ্বিবন্ধন এটা একটা কার্যকরী মূলক অ্যালকিনে, তাহলে কয়টা হলো ভাই বলো, এখানে একটা, এখানে একটা, 2টা। তো তোমার এখানে সিও মূলক কয়টা হলো বলো, 3টা। মানে কয়টা কার্যকরী মূলক বলতে তোমার হচ্ছে কয় ধরনের কার্যকরী মূলক, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো এটা কি সেম হয়ে গেল না, তাহলে এটা তুমি কি কাউন্ট করতে পারবে না, মানে কাউন্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর বলছো তোমাকে যৌগটি কার্যকরী মূলক কয়টা, তাহলে তোমার কার্যকরী মূলক কয়টা প্রকারভেদ চাইছে, তাহলে বলো এখানে একটা, এখানে একটা, কয়টা হলো 2টা, এখানে কয়টা হলো 3টা, আরেকটা আছে না বলো তো, এই যে বন্ড ও বন্ড এটাই থাকে, দেখো এই দুটো কিন্তু সেম, এই জন্য কাউন্ট করা যাবে না। তোমাকে যদি প্রশ্ন হতো মোট কয়টি আছে, তাহলে তোমার উত্তর হতো 5টা, একটা, 2টা, 3টা, 4টা, 5টা। কিন্তু এখানে তোমাকে প্রশ্ন হচ্ছে আর যৌগটি কার্যকরী মূলক সংখ্যা কয়টি, তাহলে উত্তর হচ্ছে তোমার একটা, 2টা, 3টা, এই 4টা। তার মানে এখানে তোমার সঠিক আনসার তোমার হচ্ছে 4, ঠিক আছে। তো তুমি একটু কষ্ট হইলেও একটু কাইন্ডলি তোমাকে এই অংশটুকু মুখস্থ রাখাই লাগবে। যদি তুমি জৈব যৌগ থেকে বোর্ড পরীক্ষা অথবা অ্যাডমিশন আনসার করতে চাও, এই অংশটুকু একটু কাইন্ডলি সিরিয়ালি তুমি একটু কষ্ট করো।